আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আচ্ছা, আমি একটু ওয়াশরুমে গেছিলাম। আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ যদি একটু দয়া করে বলতেন। তো ভাই পরিষ্কার। আচ্ছা থামেন, আমি হেডফোনটা লাগাই। লাউড স্পিকারে কথা বলতেছি তো। এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শুভ ভাই। ও থ্যাংক ইউ সো মাচ রূপক ভাই অনেক সুন্দর করে বিষয়টা বলার জন্য। আচ্ছা, আমরা কিন্তু আজকে সাপ্তাহিক হ্যাংআউট ১৬২তম পর্বের একদম সন্নিকটে দাঁড়িয়ে আছি। আর কথা না বাড়িয়ে আমরা সোজা আমাদের কথায় চলে যাব। কেননা অনেক কথাই বাকি আছে, অনেক কথাই হবে। কেননা পুরো সপ্তাহ জুড়ে কিন্তু অনেক তথ্য থাকে, যে তথ্যগুলো আজকের দিনে আপনাদেরকে দেওয়া হয়। আমি শুরুতেই চেষ্টা করছি আমাদের প্রতিষ্ঠাতাকে একটু মেসেজ করার জন্য। তো আশা করা যায় ভদ্রলোক আমাদের সঙ্গে দ্রুত যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আমি আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোককে মেসেজ করেছি। আশা করা যায় তিনি দ্রুত আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং তিনি আসলেই মূলত ইতিমধ্যেই ভদ্রলোক আমাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে। আর আজকের যে শো ১৬২তম সাপ্তাহিক হ্যাংআউটে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা কেমন আছেন সবাই? ওকে। আচ্ছা, ওকে। সবাই ভালো আছেন জেনে ভালো লাগলো এবং এতগুলো ভালো মানুষ যখন একত্রে থাকে তখন সেখানকার পরিবেশ আরো সুন্দর ও ভালো হওয়া সেটা অবশ্যই কামনা করা যায়। তো বন্ধুরা আজকে শুরুতে একটা কথা বলবো, সেটা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু আমাদের পুশের মার্কেট কিন্তু বেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। কি বলেন আপনারা? যদি আপনাদের কাছ থেকে একটু রেসপন্স আ শুনতে চাই আরকি। যদি একটু দ্রুত ঝটপট লিখে ফেলতেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসলেই পুশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। তো আমাদের ওয়েবসাইট কিন্তু রেডি হয়ে গিয়েছে। আচ্ছা হাফিজ ভাই, হ্যালো? হাফিজ ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা আমরা কি সবার উদ্দেশ্যে কি ওয়েবসাইটটা এখন দিতে পারি? মানে মানে সবাইকে দেখানোর জন্য দাদা দাদা আসছে। দাদা যদি একটু বলতেন, বড়দা। হ্যাঁ, ওয়েবসাইট দেবেন না কেন? ওয়েবসাইট তো দিতে হবে সবাইকে। জি দাদা, তাহলে থ্যাংক ইউ সো মাচ দাদা। তাহলে দাদা আমরা শুরু করলাম। আচ্ছা, শুরুতেই সবার জন্য গুড নিউজ। আমাদের ওয়েবসাইটের কাজ কিন্তু একদম দুবার গতিতে চলছে এবং প্রতিনিয়তই নতুন, নতুন ফিচার এড হচ্ছে। আ আপনারা সেখান থেকে ইতিমধ্যেই হাফিজ ভাই দিয়েছে। তো আপনারা একটু চেক করেন। চেক করে আমাদেরকে একটু জানান। লাইভ একটু মন্তব্য জানান কেমন হয়েছে। আর যার হোল ক্রেডিট কিন্তু আমাদের প্রতিষ্ঠাতা এবং আমাদের টিম এবং এটা নিয়ে আমাদের দাদা প্রচুর কিন্তু কাজ করে যাচ্ছে। প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে।
আপনারা এখান থেকেই সবকিছু চেক করতে পারবেন। প্রাইস, ফিট-টিট, হাবি-জাবি যা আছে অল এভরিথিং। এবং চেক করে আমাদেরকে একটু পরে মিনিট খানিক পরে আমাদেরকে জানান যে কেমন লাগছে ওয়েবসাইটটা। এবং প্রতিনিয়ত কিন্তু কাজ চলছে। একদম ঠিক হাফিজ ভাই। এবং আপনারা এটা বুকমার্ক করে রাখতে পারেন এবং আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। আপনারা ওখান থেকেই সবকিছু চেক করতে পারবেন। তাছাড়া আমাদের কিন্তু ডিসকর্ডে সার্ভিস আছে, প্রাইস দেখার, এখান থেকে বাই সেল করার সব কিন্তু এখানে কিন্তু অল সার্ভিস কিন্তু ইনক্লুড। আপনারা স্টিমের মাধ্যমেও পুশ কিনতে পারবেন। সেই ব্যবস্থাও কিন্তু করে রাখা আছে আপনাদের জন্য। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ কিবরিয়া ভাই। পুরো অল ডিটেইলস দেওয়া আছে। আরো সময়ের পরিক্রমায় প্রতিনিয়ত আরো অনেক কিছু আপডেট হবে। আর এক্ষেত্রে দাদার ভূমিকা কিন্তু একদম দুর্দান্ত। আচ্ছা, সো পুশ নিয়ে অনেক কথাই হইলো। আরো অনেক কিছু হবে। সামনে কিন্তু হচ্ছে আপনাদেরকে একটা খুশির কথা বলে রাখি। সামনে কিন্তু একটা হচ্ছে পুরো হোল এস্টিমেটে একটা কিন্তু হচ্ছে আ মানে হোল এস্টিমেট জুড়ে কিন্তু একটা কনটেস্ট চলবে পুশ নিয়ে। সেখানে আপনারা সবাই হচ্ছে অংশগ্রহণ করবেন। এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। সেটাও জানিয়ে দেওয়া হবে। আর ইতিমধ্যেই আপনারা আমাদের আ পুশ ফাই যে কমিউনিটি আছে, সেখানে কারা যুক্ত হননি এখনো? আমি রূপক ভাইকে বলব যে কমিউনিটির লিংকটা এখানে দেওয়ার জন্য জেনারেল চ্যাটে। তো ভাই আ রূপক ভাই জেনারেল চ্যাটে বা অ্যানাউন্সমেন্ট এ যদি আমাদের পুশপাই কমিউনিটির লিংকটা দিয়ে দিতেন। আচ্ছা, আপনারা কিন্তু সেখান থেকেও কিন্তু আপডেট নিতে পারবেন ডিসকর্ড কমিউনিটি নিয়ে। আচ্ছা, আ এটা ইতিমধ্যেই এসে যাবে। রূপক ভাই দিয়ে দেবে। আর সবথেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে আ শুধু একটা রিকোয়েস্ট করব যে হোল্ড রাখেন। কেননা এই যে রূপক ভাই দিয়ে দিয়েছে এভরিওয়ান। এবং আপনাদের আশেপাশে যদি অন্য কোনো কমিউনিটির লোকজন থাকে তাদেরকেও এখানে ইনক্লুড করবেন। Sí. আচ্ছা, এই ডিসকর্ড কমিউনিটি লিংকে যুক্ত হয়ে যাবেন। ওখান থেকেও কিন্তু আপনারা ইনফরমেশন পাবেন এবং সবথেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে আ যে কথাটা বলছি সেটা হচ্ছে সবকিছু ঠিকঠাক মতো চলছে এবং যারা Twitter এ প্রমোশন করছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। সো কাম টু দ্যা মেইন পয়েন্ট। আর কথা না বাড়াই একদম আমাদের থরোলি কথায় চলে যাই। সেটা হচ্ছে আ সবাইকে ১৬২ তম সাপ্তাহিক হ্যাংআউট এর শুভেচ্ছা এবং শুরুতেই ডাকছি আমাদের এক্সিকিউটিভ অ্যাডমিন হাফিজুল্লাহ ভাইকে। হাফিজুল্লাহ ভাই এই সময়টা আপনার। একদম বেশ পরিষ্কার।
থ্যাংক ইউ সো মাচ হাফিজ ভাই অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। এবার চলে যাব আমাদের সকলের প্রিয় এক্সিকিউটিভ অ্যাডমিন। আমি খোঁজার চেষ্টা করছি। উইংক্লেস দাদাকে আমি দেখছি না। আচ্ছা, আচ্ছা। এবার ডাকছি আমাদের সকলের প্রিয় অ্যাডমিন স্বাগতা দিদিভাইকে। দিদিভাই এই সময়টা আপনার। শোনা যাচ্ছে? দিদিভাই বেশ পরিষ্কার। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো দিদিভাই ভালো আছি। ঠিক আছে। এই সপ্তাহে আমার অ্যাক্টিভ লিস্ট থেকে যে সকল ইউজার ছিলেন তাদের কিন্তু একেবারেই অ্যাক্টিভিটি কম ছিল। এমনকি ডিসকর্ড এনগেজমেন্টও একদম ভালো ছিল না। আর তার জন্য কিন্তু সুপার অ্যাক্টিভ লিস্টে নাম দিতেও আমার ভীষণ অসুবিধা হয়েছিল। আর এই সপ্তাহে যদি এরকম পরের সপ্তাহে যদি এরকম এনগেজমেন্ট থাকে তাহলে কিন্তু পোস্ট নমিনেশনে যাবে না। আর কিবরিয়া 001 আপনার পোস্টে কিন্তু ভ্যারিয়েশন আনতে হবে। আর এই সপ্তাহে কিন্তু কমেন্ট মনিটরিং রিপোর্টের প্রত্যেকটি ইউজারের কমেন্ট দেখে কিন্তু আমি পুরো হতাশ। আবার সেই আগের মতো কমেন্টের বানান ভুলের সংখ্যা অনেকটা বেড়ে গেছে। আর কিছু জনের কমেন্ট তো পুরো একই ধরনের। কমেন্টের মধ্যে কোনো ভ্যারিয়েশন ছিল না। সবার পোস্ট দেখেই যে একই রকম অনুভূতি হচ্ছে সেরকমটা তো একেবারেই হয় না। আর তাছাড়া একই রকম কমেন্ট কেন করছেন সকলের পোস্টে? আর এমনকি পুশ কয়েনের যে ব্যানার নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সেখানেও ব্যানার তৈরি করতে ব্যানারের প্রথমেই ভুল। আপনারা সেখানে সবাই কমেন্ট করছেন তারপর এইটুকু ভুল আপনাদের চোখে পড়ছে। এটা সত্যিই খুবই দুঃখজনক। আর তাছাড়াও পরের সপ্তাহ থেকে কমেন্ট করার সময় একটু খেয়াল করবেন, পড়বেন। আশা করি সব ঠিকঠাক হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দিদিভাই আপনাকে। আপনার সময় ভালো কাটুক এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। আর এরই মাঝে কিন্তু আমাদের এক্সিকিউটিভ অ্যাডমিন উইংক্লেস দা চলে এসেছে। আমরা তার কাছ থেকে দুটো কথা শুনবো। উইংক্লেস দা এই সময়টা আপনার। হ্যালো। জি দাদা, কেমন আছেন? আপনাকে বেশ পরিষ্কার শোনা যাচ্ছে। হ্যালো, উইংক্লেস ভাই আপনি কি ভালো আছেন? সম্ভবত নেটওয়ার্ক ইস্যু হতে পারে। হ্যালো। জি দাদা, শোনা যাচ্ছে। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। জি দাদা। এই সপ্তাহে আমার আন্ডারে যারা ছিলেন তাদের অ্যাক্টিভিটিস মোটামুটি ভালো। তবে ডিসকর্ড এবং কমেন্ট এনগেজমেন্ট খুবই খারাপ। আসলে একটা বিষয় হচ্ছে আমার গ্রুপে আসলে যারা আছেন মোটামুটি তাদের একটা সমস্যা হচ্ছে আপনারা পোস্ট কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই করেন সবকিছুতেই। কিন্তু ডিসকর্ড এবং কমেন্ট এনগেজমেন্ট একদমই রাখেন না টোটালি। তো আপনারা যদি ডিসকর্ড এনগেজমেন্ট, কমেন্ট এনগেজমেন্ট না রাখেন তাহলে আপনাদের সুপার অ্যাক্টিভ লিস্টে বা বেস্ট বোলারের নাম দেবো কিভাবে সেটা আহ, ভাবতে হবে তো এরপর থেকে। কারণ আপনারা আপনাদের প্রতি হ্যাং আউটেই একই কথা বলা হয় কিন্তু আপনারা বারবার শোনেন না। তো আপনাদের কথাগুলো বলা মানে কোনো বলার কোনো মানেই হয় না রেগুলার কথাই না শোনেন। তো এরপর থেকে যদি কথা না শোনেন তো এরপর থেকে বেস্ট ব্লগারও আমি নাম দেবো না, প্লাস সুপার অ্যাক্টিভিস্টও আমি নাম দেবো না এখন কাউকে। তো কমেন্ট এবং ডিসকর্ড এনগেজমেন্টটাও ঠিক রাখবেন পোস্ট কোয়ালিটির সাথে সাথে। শুধু পোস্ট করেই আপনারা চলে যান, তারপরে আর তার কোনো খোঁজ থাকে না আপনাদের কারো। কমেন্টও করেন না, তারপর ডিসকর্ডেও কোনো অ্যাক্টিভিটিস থাকে না আপনাদের। তো এগুলো ঠিক রাখার চেষ্টা করবেন। থ্যাংক ইউ সো মাচ দাদা। আহ, সেটা অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। আর আমি দেখার চেষ্টা করছি, যদিও নওরিন ম্যাম জানিয়েছিল যে তার আজকে একটু সমস্যা। আমি তাকে একটু খোঁজার চেষ্টা করছি সে আমাদের সঙ্গে উপস্থিত আছে কিনা। আমি একটু দেখার চেষ্টা করছি। আচ্ছা, নওরিন ম্যামকে আমি দেখছি না।
যদিও তিনি আগেই আমাকে জানিয়েছিল। আচ্ছা, সো কাম টু দ্য মেইন পয়েন্ট। এবার যাব আমরা আমাদের সকলের প্রিয় সুমন ভাইয়ের কাছে। ধন্যবাদ সবাই। আসলে আমরা হাজার বলার পরেও কিছু ব্লগারের পোস্টের লেখা বাড়াতে পারিনি। তো যাই হোক, বর্তমানে সুপার অ্যাক্টিভ লিস্টের চাপ অনেকটাই কম। এখন অনেকেই ৩টা সাপোর্ট পাচ্ছে, যেহেতু স্লট কিছু ফাঁকা থাকে। তো যারা এতদিন আমরা অনেক বলার পরেও কথা শোনেনি, নিয়ম অনুযায়ী তারা ১টা এবং সর্বোচ্চ ২টা পাচ্ছে। কিন্তু যাদেরকে একটা কথা বলার পর, পরামর্শ দেওয়ার পর সেই অনুযায়ী কাজ করে, তাদের অনেককেই ৩টে সাপোর্ট দেয়া হয়েছে। তারা ২-৩টা সাপোর্ট পাচ্ছে। এটাই কথা শোনার পুরস্কার। এবং একটা সিক্রেট বিষয় হচ্ছে অ্যাডমিন মডদের যেই কথাগুলো আপনারা শুনেন প্রতিনিয়ত আমরা বলে থাকি সবার উদ্দেশ্যে, এগুলো কিন্তু দাদারই প্রত্যেকটা কথার জাস্ট একটা কপি বলতে পারেন, আমরা আপনাদের সাথে শেয়ার করি। তো ওই অনুযায়ী যখন চলবেন তখন আহ আপনি জানতেও পারবেন না, কিন্তু আপনি কোনো না কোনোভাবে একটা পুরস্কার পেয়ে যাবেন। কোনো না কোনো একটা ফ্যাসিলিটি পেয়ে যাবেন। যখন আপনি আমাদের কথা মতন কাজ করতেছেন, কোনো একটা পরামর্শ দিলে সেটা শুনতেছেন। এটা এখন পর্যন্ত হয়ে আসতেছে এবং এটা বলা চলে সিক্রেট, আজকে আমি বললাম। এরকম সবসময় সুবিধা তারাই তো পাবে যারা হচ্ছে কথা শুনে। কিন্তু যেখানে পড়ে আছেন ওখানেই আছেন, কোনো চেঞ্জ নাই। এরকমটা দেখলে আসলে এতটা বিরক্ত লাগে যে এতটা বলার পরেও কোনো চেঞ্জেস যখন আসে না। তো যাই হোক, বিষয়টা মাথায় রাখবেন। আশা করি আর কিছু বলা লাগবে না। আর এই সপ্তাহে কন্টেস্টে খুবই অল্প সংখ্যক কিছু পার্টিসিপেন্ট ছিল। হয়তোবা পুশ নিয়ে সবাই ব্যস্ত ছিল। যাই হোক, এই সপ্তাহে জামাল 7 2x ডলফিন এবং সিয়াম আলসারজুল সিয়াম 6x ডলফিনে পদার্পণ করেছেন। ওদেরকে অভিনন্দন। আর টুইটার প্রমোশনের ব্যাপারে পুশের ওখানে আপনারা ইতিমধ্যেই জয়েন হয়েছেন। তো ওই জায়গাটাতে আপনারা দেখবেন, খেয়াল করবেন, একটা চ্যানেলে কিছু ইম্পর্টেন্ট টুইটার লিংক দেওয়া হয়। সবগুলো যে আমাদের অফিসিয়াল যেই এক্স অ্যাকাউন্ট আছে ওইটার সবগুলো পোস্টের লিংক ওখানে শেয়ার করা হয় না। কিছু নির্দিষ্ট কিছু লিংকই শুধু শেয়ার করা হয়। ওখানে আপনারা সবাই চেষ্টা করবেন, বিশেষ করে ওই পোস্ট গুলো একটু রিটুইট করতে, লাইক দিতে। আমি ওই চ্যানেলের লিংকটা আমি জেনারেল চ্যাটে আবার দিয়ে দিচ্ছি। আপনারা ভাইয়া, একটু খেয়াল করবেন, ওই চ্যানেলটা ভিজিট আমি তো করবেন। শো তো করতেছি। আজকে ওইখানের রাকিব আমাকে বলছিল দোকানে যায় ইয়েটা নিয়ে আসার জন্য। তুমি যদি একটু কষ্ট করে যাইতা। স্বভাবের ইয়েটা অন রইছে। কালকে ফ্রাইডে, এই জন্য বললাম। আমি শো করতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কালকে তাহলে দুপুরের পরে যাবো, না শনিবারে যাবো। ঠিক আছে। আচ্ছা, এখন যেটা আমি শেয়ার করলাম এটা আপনারা অবশ্যই ফলো করবেন। এখানে প্রত্যেকদিনই শেয়ার করা হয় ৩-৪টে লিংক। এই ৩-৪টে লিংক আপনারা মাস্ট প্রত্যেকেই রিটুইট করবেন অবশ্যই, এবং লাইক দিবেন, এবং পারলে ওখানে একটা একটা করে কমেন্ট করে আসবেন। ঠিক আছে? আর সেই সাথে ডলার চিহ্ন দিয়ে পুশের ওই টেক্সটটা অবশ্যই রাখবেন ওখানে। এটা একটা গেল। আরেকটা বিষয় হচ্ছে, ওখানে আরো একটা চ্যানেল আছে যেখানে এক্স অ্যাকাউন্ট ওই চ্যানেলটার নাম। সেখানে আপনাদের যার প্রোফাইলের লিংকটা শেয়ার করবেন। ওখানে ইচ আদার আপনারা ফলো করবেন। একজন আরেকজনের অ্যাকাউন্টে ঢুকে সবাইকে ফলো করে রাখবেন। তাহলে এনগেজমেন্টটা বাড়ানোর সুবিধা হবে। কেউ টুইট করলে সাথে সাথে পুশ রিলেটেড টুইট করলো, আপনি সেটার সাথে সাথে লাইক দিতে পারলেন। তাহলে আমাদের ওভারঅল রিচটা বাড়লো, আমাদের কয়েনের রিচটা বাড়লো। তো এভাবে আমাদের সবাইকে কাজ করতে হবে। আমি যে ২টা পরামর্শ দিলাম অবশ্যই আপনারা মাথায় রাখবেন, এবং ওই চ্যানেলে এই ২টা চ্যানেলের মধ্যে বেশি আপনারা অ্যাক্টিভ থাকবেন। এটাই বলার ছিল। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ সুমন ভাই। আর সরি ফর দ্যাট, আমরা হঠাৎ কল চলে আসার জন্য এটা আমি আসলে নোটিস করতে পারিনি। আচ্ছা, যে কথাটা বলছিলাম, এবার যাবো আমাদের সকলের প্রিয় শুভ ভাই, আহ, আমি আরেকটু ইন্টারাপ্ট করি। আমি আরেকটা বিষয় বলতে ভুলে গিয়েছি। সেটা হচ্ছে, একটু আগে হ্যাংআউটের প্রথম দিকে হোয়াইট পেপারটা শেয়ার করা হয়েছে। ওটা সরি, ওয়েবসাইটটা শেয়ার করা হয়েছে। ওখানে হোয়াইট পেপার তো আছে, ওটা আপনারা পড়বেন। আরেকটা বিষয় খেয়াল করবেন, ওয়েবসাইটের একদম নিচের দিকে 50% একটা বোনাসের ব্যাপার আছে। তো এই জিনিসটা হচ্ছে কিরকম, আপনার হোল্ডিং এর উপর নির্ভর করবে আপনি কতটুকু আপভোট পাবেন। এটা এখনো ইমপ্লিমেন্ট হয় নাই, তবে ফিউচারে হবে। তো আমি বলবো কি, মানে এই টাইমটাতে যদি আপনারা একটু হোল্ড করতে পারেন, যেহেতু আপনারা বাংলা ব্লগ কমিউনিটির মেম্বার, আর এই কমিউনিটির একটা টোকেন, এখানে কিন্তু এর ইউটিলিটি থাকবে। যখন আপনার এবিবি ক্রিয়েশন হোক বা যে কোনো একটা অ্যাকাউন্ট ইউজ হতে পারে, ওখানে যখন আপনি বোনাস ভোট পাবেন ডেলিগেশনের মাধ্যমে, তখন ওই জায়গাটাতে আপনার
পুশ টোকেন স্টেকিং এর কারণে কিছু বোনাস থাকবে, এইটার পরিমাণ কতটুকু সেটাও এখানে উল্লেখ করা আছে। তো চেষ্টা করবেন কিছু একটা হোল্ডিং রাখার, তাহলে আপনার একটা আর্নিং থাকবে সবসময়, একটু এক্সট্রা আর্নিং থাকবে। তো এইটা আপনারা একটু করে দেখবেন, পুরো ওয়েবসাইটটা একটু ভিজিট করবেন। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। তো আরিফ ভাই, এই সময়টা আপনার। জি, ধন্যবাদ শুভ ভাই। ভাই আমার কথা শোনা যাচ্ছে? আরিফ ভাই একদম পরিষ্কার। আচ্ছা, প্রথমত হচ্ছে আমি পুশ টোকেন সম্বন্ধে কিছু কথা বলবো। পুশ টোকেন হচ্ছে যে এখন বর্তমানে একটা বেশি সবাই লক্ষ্য রাখবেন, এটা কমিউনিটির যেহেতু নেটিভ টোকেন, সুতরাং এটার নিশ্চয়ই কিছু উপকারিতা থাকবে। তো উপকারিতা অনুসারে আমার পরামর্শ থাকবে যে, যেহেতু মানে এটা এবিবির ইয়ে, সুতরাং এটা ভালোভাবে প্রজেক্টটাকে নিবেন সবাই। এমন ভাবে নিবেন না যে আজকে আসেন মানে হচ্ছে যে একটু লাভ হয়েছে সেল করে বেরোয় যাবে, তাহলে আপনারা হয়তো বা ভুল করবেন। হ্যাঁ, এখানে আমি দামের কথা বলছি না। দামে সাময়িক লাভ লস এটা স্বাভাবিক হবে, বাট হচ্ছে এটার অনেকগুলো উপকারিতা আসবে। বিশেষ করে হচ্ছে যেমন একটা তো দেখতে পাচ্ছেন, পোস্ট নমিনেশনে 5,000 সমস্যা লাগছে। এরপরে এবিবি কিউরেশনের ভোটিং সিস্টেমের জন্য এই জিনিসটা মানে থাকবে। এরপর হচ্ছে যে আমরা যে ইউজার ভালো, যেমন হচ্ছে আমাদের চোখ মানে একটা রেপুটেটেড ইউজার, তারা আপনারা তো স্টিম থেকে এই কমিউনিটি থেকে প্রচুর পরিমাণে স্টিম আর্ন করছেন, সুতরাং আপনাদের কন্ট্রিবিউশনটা কতটুকু সেটা কাউন্ট করার ক্ষেত্রে অবশ্যই আমরা এই জিনিসটা লক্ষ্য রাখবো। আর কমিউনিটির বিশেষ করে হচ্ছে যে স্টিমিটের এখন একটা জিনিস আপনারা নিশ্চয়ই দেখছেন, অনেক কিছু চেঞ্জের মধ্যে প্রথম যে চেঞ্জটা হচ্ছে ইউআই ইন্টারফেস কিছুটা চেঞ্জ আসছে, এটা ভবিষ্যতে আরো আসবে। আপনাদের যদি কারো কোনো মতামত থাকে যে এই জিনিসটা এভাবে হলে ভালো হয়, যেহেতু আমরা একটা উইটনেস রিপ্রেজেন্ট করতেছি বাংলা কমিউনিটি থেকে, সুতরাং আপনারা চাইলে আমাদেরকে পরামর্শ দিতে পারেন। আমি সে পরামর্শটা হচ্ছে যে ডেভেলপার কিংবা হচ্ছে যারা আছে তাদেরকে বলতে পারবো, এবং ওই অনুসারে ইমপ্লিমেন্টটা করা হবে। আর সুপার অ্যাক্টিভ লিস্টে বর্তমানে যে সকল সদস্যরা আছেন তারা আসলে অনেক এবার বিশেষ করে লাস্ট কয়েক উইক ধরে অনেক লাকি, কারণ প্রায় 3টার মতো সাপোর্ট পাচ্ছেন কিংবা 3টার বেশিও সাপোর্ট পাচ্ছেন অনেক সময়। কারণ ইউজারের সংখ্যা কম এবং হচ্ছে প্রাইস কম থাকার কারণে অনেকে অ্যাক্টিভ নেই, যার কারণে হচ্ছে যে এই জিনিসটা মানে এই সুবিধাটা পাচ্ছেন। এবং আশা করছি যারা পরবর্তীতে শুধুমাত্র প্রাইস বাড়ার পর আসবে তাদেরকে মানে আমরা ওভাবেই ট্রিট করব। আর এখন যারা আছেন, যারা লেগে আছেন কম প্রাইসে, তাদেরকে ওভাবেই ভালোভাবে ট্রিট করা হবে আর কি। হ্যাঁ, কারণ সবকিছু আমাদের নোটেড থাকে। এটাই বলার ছিল। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই, অনেক সুন্দর করে ব্যাপারটা বুঝিয়ে বলার জন্য। তো আমার কথা আমি যে কথাটা বলবো, যেহেতু টুইটার নিয়ে কাজ করছি, তো সেই জায়গা থেকে একটা কথাই বলবো যে একটা বিষয় আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, মাসে 2টো হবে কিন্তু টুইটারে পুশ ভিত্তিক ক্যাম্পেইন। ওকে, 2টা পুশ ভিত্তিক ক্যাম্পেইন হবে মাসে 2টো। আর 2টো হবে আগে যেরকম ব্লগিং এর উপর ভিত্তি করে, বাকি 2টো ব্লগিং এর উপর ভিত্তি করে হবে। কথাটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, ব্যাপারটা এমন হতে পারে যে এক সপ্তাহে হচ্ছে পুশ নিয়ে একটা ক্যাম্পেইন হলো, পরের সপ্তাহে ব্লগিং, তারপরের সপ্তাহে হচ্ছে আবারও পুশ, তারপরের সপ্তাহে হচ্ছে আবারও ব্লগিং নিয়ে। আর আরেকটা ব্যাপার বলছি, সেটা হচ্ছে যেহেতু শুরুর দিকে কিছুটা হিজিবিজি হয়ে গিয়েছে, আবার কিছুটা ভালো কাজও হয়েছে। কেননা আপনারা হচ্ছে পুশ নিয়ে একদম দ্বিধার্সে প্রতিনিয়ত প্রমোশন করতেছেন, এটা খুবই ভালো কাজ। আর তবে পাশাপাশি ওই আপনাদের যে মেইন ব্লগিং দিয়ে তো শুরু, ব্লগিং এর প্রমোশন গুলোও কিন্তু ঠিকঠাক মতো করে করা উচিত। এদিকেও খেয়াল রাখবেন। তবে বিগত কয়েক সপ্তাহ থেকে এ সপ্তাহে মানে হচ্ছে প্রচুর ব্লগিং যে থাকে প্রমোশনটা, সেটা হচ্ছে হ্রাস পেয়েছে। তবে আবার ওইভাবে যদি চিন্তা করি তাহলে আবার পুশের দিকটা আবার প্রচুর হচ্ছে প্রমোশন হয়েছে। সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, দুটোর নিয়মই কিন্তু আপনারা খুব ভালোভাবে জানেন, কোন কোন ট্যাগ ইউজ করতে হবে, কি কি করতে হবে, কারণ আপনারা ইতিমধ্যে কিন্তু আমাদের পুষ্পাই কমিউনিটিতে কিন্তু যুক্ত আছেন।
তো আমার মনে হয় না যে কোনো সমস্যা থাকার আর কথা। তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমি মনে করব যে হচ্ছে অবশ্যই সেটা আমাকে নির্দ্বিধায় জানাবেন এবং আমি আমি আমার জায়গা থেকে একদম বেশ ভালোভাবে সেটা সমাধান করার চেষ্টা করব। আমি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি যারা প্রতিনিয়ত আ পুশ নিয়ে প্রমোশন করছেন তাদের কাছে এবং সঙ্গে এটাও কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি যারা প্রতিনিয়ত হচ্ছে ব্লগিং নিয়ে পোস্ট প্রমোন পোস্ট প্রমোশন করছেন টুইটারে তাদের কাছে। আচ্ছা, একটা বিষয় আচ্ছা, আরিফ ভাই কিন্তু একটা জিনিস লিখেছে যে বাংলা টাকায় পুশ বাই সেল করলে কেমন হয় বটের মাধ্যমে। আচ্ছা, আমি আরিফ ভাইকে আমার কথা শেষ হওয়ার পরে আমি আবারও ডাকবো। আম, তো কাম টু দ্য মেইন পয়েন্ট যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে আহ, তো ক্যাম্পেইনের ব্যাপারটা তো বুঝতে পেরেছেন আপনারা। ওকে, তো আর যেভাবে প্রমোশন করছেন সেটাও বেশ ভালো করছেন, তবে দুটোর দিকে ব্যালেন্স রেখে করতে হবে। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে বাজে একটা অবস্থা। আচ্ছা, যাই হোক, কাম টু দ্য মেইন পয়েন্ট। আর একটা কথা সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই কিন্তু যারা এখনো টুইটার অ্যাকাউন্ট খোলেননি আহ, তারা কারা সেই মানুষগুলো মুখ একটু দেখতে চাই। না, আমি বলছি যে কারা এখনো টুইটার অ্যাকাউন্ট খোলেননি। আচ্ছা, যারা এখনো টুইটার অ্যাকাউন্ট খোলেননি তাদেরকে বলবো যে অবশ্যই টুইটার অ্যাকাউন্ট খুলবেন এবং হচ্ছে অবশ্যই প্রতিনিয়ত পোস্টগুলো টুইটারে প্রমোশন করবেন এবং সঠিকভাবে, যাতে আমাদের নজরে চলে আসে। এবং আপনারা আপনাদের পোস্টে ঠিকমতো আমাদের পক্ষ থেকে লাইক রিটুইট পাচ্ছেন তো? আচ্ছা, আপনারা চাইলে সঙ্গে যারা পুশ নিয়ে বা হচ্ছে আহ, যেটা নিয়েই হচ্ছে পুশ কিংবা ব্লগিং যেটা নিয়েই হচ্ছে প্রমোশন করবেন, তখন এই যে দেখেন আমি সবার উদ্দেশ্যে একটা ট্যাগ দিয়ে দিচ্ছি, এই ট্যাগটা ইউজ করবেন টুইটারে, তাহলে আমার নজরে চলে আসবে, তাহলে সে পোস্টটা আমি রিস্টিম করতে পারবো। এই ট্যাগটা হচ্ছে আমাদের কমিউনিটি ট্যাগ। আপনারা পোস্ট নিয়েই করেন বা হচ্ছে যেটা নিয়েই করেন, ABB কমিউনিটি, ঠিক আছে? এটা করলেই সোজা আমাদের কাছে আমাদের টুইটারে মেনশন চলে আসবে, তখন আমরা সহজেই আপনার হচ্ছে পোস্টটা দেখতে পারবো। ঠিক আছে, আমার জন্য বুঝতে সুবিধা হবে এবং আমার থেকেও আপনাদের সঙ্গে এঙ্গেজমেন্ট গ্রো করতে সুবিধা সুবিধা হবে। আচ্ছা, এটাই ছিল বলার। আর আরিফ ভাই একটা প্রপোজাল দিয়েছে ইতিমধ্যেই যে বাংলা টাকায় যদি বটের মাধ্যমে পুশ কেনা যায় তাহলে কেমন হবে। তো সেই জায়গাটা থেকে আরিফ ভাইকে আমি ডাকছি আবারও। আরিফ ভাই যদি একটু দয়া করে কথা বলতেন। হ্যাঁ ভাই, মানে হচ্ছে যে আমি চাচ্ছিলাম যে বিডিটি এর মাধ্যমে যদি আমরা বাই সেলটা করার চেষ্টা করি, দেখা যাক না কিরকম হয়। যেহেতু এটা, তবে এখানে কিছু রেস্ট্রিকশনস অবশ্যই থাকবে, একটা নির্দিষ্ট লিমিট থাকবে। আমি মনে করি ধরেন আমাদের যে কমিউনিটি ইউজার আছে, হ্যাঁ, বিশেষ করে একবারে শুরুতে যে সকল ইউজার আসবে কিংবা হচ্ছে যে প্রত্যেকের কাছে যদি অল্প করে হলেও পুশ টোকেন থাকে, অনেকে কিনার বিভিন্ন টর্ন ওয়ালেট এই জিনিসগুলো বোঝে না,
আবার একবারে শুরুতে অনেকের স্টিমও থাকে না, মানে হচ্ছে যে যদি বাংলা টাকায় যদি কেনার ইয়ে করা যায় তাহলে এটা হচ্ছে, এটা বাই সেল বলতে একবার বিশাল অ্যামাউন্ট এটা বলছি না, বাট ছোট ছোট, যেমন হচ্ছে যে 500 টাকা, 100 টাকা, 1000 টাকা এরকম, হ্যাঁ। মানে ইয়াতে তবে এটা অবশ্যই হচ্ছে যে একটা ভটের মাধ্যমে থাকবে, মানে হচ্ছে যে আপনার আমাদের একটা বট থাকবে, ওখানে অ্যামাউন্টের মাধ্যমে থাকবে, এবং এটা ফাইনালি টিআরএক্স ওয়ালেটে নিয়ে যেতে হলে একটা নির্দিষ্ট সার্টেন অ্যামাউন্ট লাগবে। এর এর বেশি না হলে আপনি নিতে পারবেন না। মানে হচ্ছে সিস্টেমটা হচ্ছে, ধরেন আমি এখন আমার যদি 100 পুশ ইয়া করি, মানে আমার বিশ্বাস এটা একসময় 1 পুশের দাম 1 টাকা হবে। তো ধরুন আমি এখন 100 পুশ কিনবো। এখন 100 পুশ কিনতে 100 পুশ ট্রান্সফার করতে টিআরএক্স এর অনেক একটা গ্যাস পে বিশাল একটা সমস্যা হয় কিংবা অনেক ধরনের। তো আমরা এখানে একটা বট রাখবো, যে পুশ বটটা আছে এটার মধ্যে ডাটাবেজের মাধ্যমে মানে এখানে থাকে যাবে এই জিনিসটা। এখানে যদি কেউ চায় উইথড্র করতে পারবে, তবে একটা নির্দিষ্ট ফি লাগবে। আর কেউ যদি চায় যে না এখানের মাধ্যমে বাই করবে কিংবা এখানের মাধ্যমে সেল করবে, যেমন সে এখন দাম কম এখন কিনে রাখলো, আবার কিছুদিন পর ধরেন এটা এখানেই থেকে গেল ওর ওয়ালেটে, দাম বাড়লো, সে এখানে সেল করলো, হ্যাঁ। ঠিক এভাবেই কাজটা করবে, মানে হচ্ছে চাইলে কেউ উইথড্র করতে পারবে টিআরএক্স ওয়ালেটে, আবার না চাইলে সে বটের যে ব্যালেন্স অপশন ওখানে রেখে দিতে পারবে। মানে হচ্ছে এটা এমন ভাবে ডিজাইন করা হবে যাতে কোনো খুব কম করে হলে কিনতে পারে সবাই। আবার ওটা আবার আম, দাদার সাথে এই বিষয়ে আমি কথা বলবো, আমার যে একটা প্ল্যান আছে ওই বিষয়ে, যাতে মোটামুটি সবার কাছেই অল্প স্বল্প হলেও পুশ থাকে, এটা এভাবেই যাতে ইয়ে করা যায়। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই। মানে তার মানে এটা অনেকটা স্ক্রু টাইপের মতো হবে, স্ক্রু না? হ্যাঁ হ্যাঁ, যেমন হচ্ছে এখন টিপসিসি হুম যেরকম ওরকম হুম। ওরকম থাকবে আর কি, হ্যাঁ। কিনে জাস্ট ওই বটের মাধ্যমেই পাবেন আপনারা, কিনলে এবং কিনলে কিংবা বিক্রি করলে, বিক্রি করলেও আপনারা বটের মাধ্যমে আনতে হবে, তারপর হচ্ছে এখান থেকে বিক্রি করবেন আর কি, হ্যাঁ। তো এভাবে ইয়া হবে, এবং হচ্ছে যে এটা এবং ডিপোজিট উইথড্রল সিস্টেমটাও থাকবে, মানে ভটের মাধ্যমে উইথড্র করবে, আর কেউ যদি চায় যে না এখানে রেখে দিবে সেটাও করতে পারবে। মানে ওয়ান টাইপস এর টিপসিসি যেরকম আপনার স্টিম যেমন জমা রাখলেন, এটা তো একটা ওয়ালেটের মাধ্যমে থাকলো, কিন্তু হচ্ছে যে এটার মানে একটু সেন্ট্রালাইজ সিস্টেম। যেমন এটা আপনার টিপসিসির যে মেইন স্টিমিতে যে অ্যাক্টিভ কেউ, ওটা তো আপনার কাছে নাই, আপনি চাইলে ইনস্ট্যান্ট আপনার ওয়ালেট ট্রান্সফার করতে পারবেন না, কিন্তু সেন্ট্রালাইজ সিস্টেমে আপনি রাখলেন এবং ওদের যে সার্ভিসটা আছে ওটা ইউজ করার মাধ্যমে ডিপোজিট উইথড্রল করতে পারবেন আর কি। তা পরবর্তীতে এটা নিয়ে আমি পোস্ট করব। আপনার যেহেতু সবাই আশাবাদী, সবাই ভালো পজিটিভ ফিডব্যাক দিয়েছে, সুতরাং এটা করা যাবে। আচ্ছা, ওকে। থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। আচ্ছা, আমি যেটা একটা বলেছি @ABB কমিউনিটি, ABB কমিউনিটি লিখলেই কিন্তু দেখবেন যে আমাদের যে অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্টটা আছে সেটাতে কিন্তু ট্যাগটা চলে আসবে। তাহলেই কিন্তু আমরা কিন্তু আপনার পোস্টটা রিচ করতে পারবো। আর ওকে, আমি মনে করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন। বিগত সময়েও অনেকে বুঝতে পারছিল না। তবে স্লোলি সবাই বুঝতে পেরেছেন এবং অবশ্যই আমাদের সঙ্গে কনট্যাক্ট রাখবেন, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, সো কাম টু দ্য মেইন পয়েন্ট। এবার যাব, আজকে আমাদের সিয়াম ভাই আজকে একটু তার ব্যক্তিগত কাজের কারণে বাহিরে আছে, সে আগেই জানিয়েছে। তো আমরা যাব সরাসরি রূপক ভাইয়ের কাছে। রূপক ভাই, এই সময়টা আপনার। সবাই শোনা যাচ্ছে আমার কথা? ভাই একদম বেশ পরিষ্কার। আচ্ছা, ধন্যবাদ শুভ ভাই। এই মুহূর্তে লেভেল 4 এ 5 জন মেম্বার আছেন। তো আমি এর আগেও বলেছিলাম যে আমাদের একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছিল, যাদের মিনিমাম 5000 পোস্ট না থাকবে তাদের পোস্টগুলো আমরা নমিনেশন দেব না। তো সেক্ষেত্রে আমি দুজনেরটাই দিয়ে যাচ্ছিলাম নমিনেশন, কারণ বাদ বাকি 3 জনেরটা ছিল না। তবে আজকে চেক করে দেখেছি ইমরান সুমন উনি 4500 পোস্ট অন্তত কিনেছেন। দেখেন, আপনারা যদি অ্যাটলিস্ট কাছাকাছিও মানে কিছু কেনেন, তাহলে আমরা নমিনেশনটা দিতে পারি। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে ভাই এখন আপাতত এটা কিনলাম, বাদ বাকিটা আমি পরে কিনবো। সেটা করলেও কিন্তু হয়, কিন্তু আপনারা কয়েকজন আছেন কথা বলেছেন কিন্তু এখন পর্যন্ত কিছুই কেনেন নাই, ব্যালেন্স একেবারে ফাঁকা। আমরা কিন্তু নমিনেশন দেওয়ার আগে এগুলি চেক করি। ঠিক আছে, অতএব যারা কেনেননি লেভেল 4 এ আছেন, অবশ্যই অবশ্যই মিনিমাম 5000 পুশ আপনাদের। হ্যালো? জি, রূপক ভাই শোনা যাচ্ছে।
মিনিমাম 5,000 পুশ আপনাদের ব্যালেন্সে কিন্তু থাকতে হবে, ঠিক আছে? এই ব্যাপারটা এনশিওর করবেন। আর মোটামুটি যারা পোস্ট করছেন, পোস্টের কোয়ালিটি ভালো আছে, চালিয়ে যান, আশা করি বেশ ভালোই হবে। আর কমেন্ট মনিটরিং নিয়ে বলতে চাই যে স্বগতা দিদি একটা কথা বলেছে, এটা খুবই লজিক্যাল আসলে, যে আপনাদের কমেন্টের প্যাটার্নটা হয়ে যাচ্ছে একেবারে একরকম। আর রেসিপি পোস্টে এক সেম কমেন্ট সবার, আবার ফটোগ্রাফি পোস্টে একই রকম কমেন্ট। তো এই ধরনের প্যাটার্ন নিয়ে কমেন্ট করলে কিন্তু আপনারা মার্কস কম পান, ঠিক আছে? অতএব চেষ্টা করবেন কমেন্টের মানটা ভালো করার জন্য। এমন আমরা কিন্তু সবসময় মানে বেশি কমেন্ট করতে বলি না, অল্প কমেন্ট করেন, কিন্তু সেই কমেন্টের জন্য মানে শুনে ভালো লাগে, পড়লে ভালো লাগে, এই ধরনের কমেন্ট করার চেষ্টা করবেন। আর বাদ বাকি সবাই ভালো থাকবেন, আর নিজের কাজের কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করবেন। ধন্যবাদ শুভ ভাই। থ্যাংক ইউ সো মাচ হচ্ছে রূপক ভাই। আর এবার যাবো আমাদের সকলের প্রিয় কিংক্রস ভাইয়ের কাছে। হ্যাঁ, শুভদা, আমার কথা শোনা যাচ্ছে? বেশ পরিষ্কার ভাই। আচ্ছা, নমস্কার সবাইকে। এই সপ্তাহে, চলতি সপ্তাহে আসলে কাউকে মানে টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্ট থেকে অ্যাক্টিভ লিস্টে পাঠানো সম্ভব হয়নি, কারণ প্রত্যেকেই আপনারা যারা রয়েছেন বিগত এক সপ্তাহে তারা ইনঅ্যাক্টিভ রয়েছেন। তো আশা করবো গোপী রায় ভাই বিশেষ করে এবং এফডিএমএ ইসলাম, আপনাদের দুজনকে বলবো আপনারা পোস্ট করার যদি করেন তাহলে সেই সাথে একটু কমিউনিটি অ্যাক্টিভিটিসটা একটু করবেন, মানে সেক্ষেত্রে পোস্ট কমেন্টটা এবং ধরুন এই ডিসকর্ডে যে অ্যাক্টিভিটিসটা সেটা একটু বজায় রাখার চেষ্টা করবেন। লেভেল ওয়ানের, আচ্ছা তারপরে আমি লেভেল ওয়ানের নিয়ে বলবো। লেভেল ওয়ানে সম্প্রতি ক্লাস করানো হয়েছে আপনাদেরকে, লেকচার শিট এবং আপনাদের যে টিউটোরিয়াল রয়েছে সবগুলো আপনাদেরকে লিঙ্ক দেওয়া হয়েছে। সেই সাথে আমাদের যে আমার বাংলা ব্লগ কমিউনিটি, অন্যান্য যে সোশ্যাল মিডিয়ায় আমাদের যে কমিউনিটি আছে সেই লিঙ্কগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে। আপনারা পড়ার লিঙ্কগুলো পড়বেন এবং আমাদের কমিউনিটি, অন্যান্য সোশ্যাল মিডিয়া যে সমস্ত কমিউনিটি গুলো রয়েছে সেখানে জয়েন করবেন। আর কোর্স নিয়ে তো আগে অনেকেই বলেছেন, এবার আপনারা চেষ্টা করবেন যারা নতুন জয়েন করেছে তারা ধীরে ধীরে কোর্স খানিকটা করে এখন থেকে কেনার জন্য, এবং সেটা আপনারা যার মাধ্যমে এসেছেন, যে আপনাকে রেফার করেছে, সে বিষয়টা হাতে নাতে শিখে যদি দিতে পারে সেক্ষেত্রে খুব সুবিধা হয়। না হলে আপনারা আমাদেরকে জানাতে পারেন, সেটা টিকিট কেটে হলে। এইবার আর শেষ যে আমাদের যে প্রতিযোগিতা হয়েছে, প্রতিযোগিতায় আপনারা যারা যারা পার্টিসিপেট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা চাইছি যে এটার প্রচার, প্রচার আপনারা যেরকম আমাদের কমিউনিটিতে ধরুন অ্যাডমিনরা এবং অনেক মডারেটররা যেমন হাফিজদা, আমাদের দোসরা, সবাই যেরকম বিভিন্ন পোস্টার এবং ব্যানার দিচ্ছে, আমরা চাইছি যে আপনাদের তরফ থেকে আপনারা পোস্টার ব্যানার বানিয়ে যদি নিজেরা প্রমোশন করেন তাহলে সেক্ষেত্রে দেখবেন অনেকটা কাজ হবে। কারণ দিনের শেষে আমার বাংলা ব্লগ কমিউনিটি এবং তার মানেই তো আমাদের, সেই জন্য এটা কিন্তু নিজের মনে করেই আপনারা প্রমোশন করবেন। শুভদা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ কিংক্রস ভাই আপনাকে। এবার যাবো আমাদের সকলের প্রিয় তানজিরা ম্যামের কাছে। তানজিরা ম্যামের পুরো সপ্তাহের কাজের এক্সপিরিয়েন্সটা সে লিখে জানানোর চেষ্টা করবে, আমরা সেদিকে একটু নজর দেবো। তানজিরা ম্যাম, এই সময়টা আপনার। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। কি আর বলবো, 2 সপ্তাহ ধরে দেখছি বেশিরভাগ ইউজারদের অ্যাক্টিভিটিস অনেকটাই কমে গিয়েছে। আগের মতো কাজে তেমন মন নেই, আগের মতন তেমন কেউই কমেন্টস বা পোস্ট করছেন না। এছাড়া বেস্ট ব্লগার হওয়ার যে আহ, প্রতিযোগিতা ছিল সেটিও অনেকটা কমে গিয়েছে। আগে যেখানে 4-5 জন কমেন্টসের পর পয়েন্টস 9.0 থেকে তার উপরে থাকতো, দেখা আহ, কিন্তু এখন দেখা যাচ্ছে কেউ 9.0 মার্কস পাচ্ছে না। সকলেই চেষ্টা করবেন অ্যাক্টিভিটিস একটু ধরে রাখতে। এটি ছিল বলার। অনেক অনেক ধন্যবাদ সকলকে। দিন শেষে সবাই আসলে শর্টকাটে টাকা দিয়ে টাকা ধরার সিস্টেম জেনে গেছে, যার কারণে এই দিকটাতে অ্যাক্টিভিটিস কিন্তু হচ্ছে একটু গ্যাপ পড়ে গেছে। আহ, কথা কি খারাপ বললাম নাকি যারা শুনছেন? আচ্ছা, যদি কথা খারাপ না বলি তাহলে আরো একটা সত্য কথা, খুব লিগ্যাল কথা বলবো। আহ
একটু হার্ডকোর কথা বলবো। আমি খুব সোজা সাপটা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি তো, যেটা হয়তো শুনতে ভালো লাগতে পারে, আবার বুঝতে একটু কষ্টও হতে পারে। তবে যা বলছি তা সকলের ভালোর জন্য। দেখুন, একটা কয়েন ক্রিয়েট করা হয়েছে পুশ। নাম কিন্তু সামনে এবিবি নেটিভ মিমি কয়েন। এটা আপনাদেরকে বুঝতে হবে। এই যে যখন কমিউনিটিটা প্রথম দিকে, যদি এখন থেকে শুরুর ৩ বছর আগের কথা বলি, তখন একেকজনের সর্বোচ্চ পোস্টে কত ডলারে ভোট পড়তো? ৫০ সেন্ট বা হচ্ছে $১। যারা শুরুর দিকের ইউজার আছেন তারা যদি একটু দয়া করে টাইপ করতেন ব্যাপারটা, যদি একটু লিখতেন। $১, $২ বা সর্বোচ্চ, তারপর তো স্লোলি সাইফক্স আসলো। তারপরে হচ্ছে কত অপশন চালু হইলো। এবিবি ফান, এবিবি ফিচার্ড, তারপরে হচ্ছে আবার ফানের মাধ্যমে আর্ন করা, তারপরে আরো কত কত প্রজেক্ট, রবিবারের আড্ডা, কত আমরা কালচারাল প্রোগ্রাম গুলো এখানে করেছি, কত কিছু সাক্ষী। তো তারপরে বেস্ট ব্লগার, টুইটার অফ দ্য উইক, মানে এত এত প্রজেক্ট আছে আমাদের, যেগুলো আমার এবিবি চ্যারিটি, আমার হাংরি গ্রিফিন, ইয়েস হাংরি গ্রিফিন, না আরো কত কি বলবো, আমার তো মাথাতেই এত আসতেছে না। সো যেটা সামনে এখন রাখা হয়েছে সেটা পুশ। তার মানে এই না যে হচ্ছে আপনি আপনার রুটটাকে ভুলে যাবেন। সো ব্যাপারটা আমি আপনাদেরকে বলি, আপনারা এখনই এরকম করতেছেন, তাহলে সিএক্স লিস্টিং হলে কি করবেন? তাহলে একটা জিনিস মনে করার চেষ্টা করুন, যতদিন আমার বাংলা ব্লগ আছে ততদিন কিন্তু পুশ থাকবে। সো ওই যে আজকে একটু আর্ন করতেছেন, মার্কেট ড্রপ করবে, আবার সেটা কিনবেন, আবার মার্কেট বাড়বে, আবার একটু সেল করবেন, আবার কিনবেন। বাস এই যে স্টোরেজ যে ব্যাপারগুলো, বা এখানে একটু হোল্ড করে রাখলে সেখান থেকে আপনারা একটা সাপোর্ট পাবেন এবিবি কিউরেশনের মাধ্যমে, আমাদের হিরোইজমের মাধ্যমে। এই যে ব্যাপারটা, সবকিছুই কিন্তু কমিউনিটিটাকে আরো হেলদি করার জন্য, আরো কিন্তু হচ্ছে স্ট্রং করার জন্য, আরো সজীব করার জন্য, কিন্তু আরো প্রাণবন্ত করার জন্য কিন্তু নতুন নতুন ইনিশিয়েটিভ আসতেছে। তো আমাদের কিন্তু আরো অনেক চিন্তা ভাবনা আছে, যেটা ইতিমধ্যে দাদা বলেছে। আর দাদা যেগুলো একবার কমিটমেন্ট করে, আমার বাংলা ব্লগ যেটা একবার কমিটমেন্ট করে, সেটা কিন্তু যারা ৩ বছর থেকে আমাদের সঙ্গে আছেন, বাকিটা তারাই বুঝে নিয়েন যে আমরা যেটা কমিটমেন্ট করি আমাদের জায়গা থেকে, আমাদের প্রতিষ্ঠাতা যেটা কমিটমেন্ট করে, সেটা কিন্তু আহ, শতভাগ কিন্তু এক্সিকিউট করা হয়। তো ওই যে বললাম না যে হচ্ছে এইটা হচ্ছে একটা ফান প্রজেক্ট, ফান সঙ্গে আর্ন। হোল্ড করুন, বাই করলে হচ্ছে বাই করবেন, মার্কেট ভালো থাকলে সেল করবেন, আবার বাই করবেন, আবার সেল করবেন। কিন্তু রুটটা তো আপনার হচ্ছে ব্লগিং, এখানে তো ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সো এটা মাথায় রাখতে হবে কিন্তু। তো যাই হোক, এটাই ছিল বলার। আর এরই মাঝে আমাদের প্রথম পর্বের যে সেগমেন্ট গুলো থাকে সেগুলো কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেল। আর দ্বিতীয় পর্বের যে কথা আরিফ ভাই একটু আগেই বলেছে, সেটা হচ্ছে আহ, এই বিষয়টা আমি একটু পরে ক্লিয়ার করার চেষ্টা করছি। আহ, সেটা হচ্ছে আমাদের যারা হচ্ছে প্রতিনিয়ত আমাদের কমিউনিটিতে আসছে, নতুন ইউজার, তাদেরকে বলবো অবশ্যই আমাদের হচ্ছে কমিউনিটিকে সাবস্ক্রাইব করতে হবে। সঙ্গে কিন্তু হচ্ছে আমাদের যে উইটনেস আছে, বাংলা উইটনেসকে কিন্তু ভোট করতে হবে, এবং সঙ্গে প্রক্সি অ্যাকাউন্ট সেট করতে হবে আরএমই। এইটা কিন্তু বেসিক ক্রাইটেরিয়া, ঠিক আছে? তারপরে হচ্ছে যারা লেভেলে আছেন তাদেরকে বলবো যে প্রতিনিয়ত ক্লাস করবেন, অবশ্যই এবিবি স্কুলকে 5% বেনিফিশিয়ারি দিবেন, এবং সকলের জন্য ম্যান্ডেটরি কিন্তু সাইফক্সকে 10% বেনিফিশিয়ারি দেওয়া। আর তারপরের যে ব্যাপারটা আরিফ ভাই বলছিল, যে আমাদের এবিবি কিউরেশন এবং হিরোইজম, এখন যেমনটা আছে যে আপনাদেরকে উইকলি একটা কিউরেশন রেওয়ার্ড দেওয়া হচ্ছে। হয়তো সময়ের পরিক্রমায় এরকম হইতে পারে যে আমরা কিউরেশন রেওয়ার্ড দেওয়া বাদ দিয়ে হিরোইজম থেকে মান্থলি আপনাদেরকে একটা পুশ টোকেন পাঠিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করা হবে।
যার যতটুকু হচ্ছে ডেলিগেশন আছে সেই পরিমাণে। এই প্রপোজালটা কেমন? মানে আমরা একটু শুনতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। মানে যারা হিরোইজমকে যারা সমর্থন করেন, যেখানে ডেলিগেশন করেছেন, আপনাদের ভোটটা তো থাকবেই, জুসি ভোটটা থাকবেই। তবে কিউরেশন রেওয়ার্ডটা যেটা দেওয়া হচ্ছিল সেটার পরিবর্তে হয়তো একদম যেটা প্রতি সপ্তাহে দেওয়া হচ্ছিল সেটার পরিবর্তে হয়তো পরবর্তীতে একবারে পুরো মাসের হচ্ছে যে একটা নির্দিষ্ট পরিমাণ আপনাদেরকে হচ্ছে কি আপনাদের ডেলিগেশন অনুযায়ী কিউরেশন রেওয়ার্ড অনুযায়ী ওই পরিমাণ হচ্ছে পুশ টোকেন দেওয়া হবে। আর তারপরে এবিবি কিউরেশনের যে ব্যাপারটা, আপনারা ডেলিগেশন যেটা করেছেন সেখান থেকে তো সাপোর্ট পাচ্ছেন। তবে বোনাস সাপোর্টটা পাওয়ার ক্ষেত্রে ওই যে বললাম কিছু ক্রাইটেরিয়া আসবে। যার যত বেশি হোল্ডিংস থাকবে সে হয়তো সেইভাবেই হচ্ছে বোনাস সাপোর্টটা পাবে। এই যে বেসিক যে ব্যাপারগুলো, কারণ একটা সময় পুশের মার্কেটও ভালো হবে, স্টিমের মার্কেটও কিন্তু ভালো হবে। সামনে কিন্তু সেই সুবর্ণ দিনগুলো আসতেছে। হয়তো এই বছরটা শেষের দিক থেকে আবারও যতদূর জানি যে 25 সাল থেকেই কিন্তু হচ্ছে ওয়ার্ল্ড কয়েন গুলো হচ্ছে পাম্প করবে, ওয়ার্ল্ড কয়েন সিজন। তখন কিন্তু এসবিডি চালু থাকবে, তখন কিন্তু আপনার হচ্ছে স্টিমের দামও কিন্তু বেশ ভালো থাকবে। তো এই জিনিসগুলোর সঙ্গে যদি আপনারা এখন থেকে ইউজড হন তাহলে কিন্তু সব দিক থেকেই কিন্তু লাভবান হয়ে যাবেন। তো বুঝলে ভালো, আর না বুঝলে কিছুই করার নেই। আমার কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? এই যে হাফিজ ভাই পাম্পিং এর চিহ্ন দিয়ে দিয়েছে। না বুঝলে তেজপাতা। আচ্ছা, আচ্ছা। ভালো লাগলো আসলে তহিদা ম্যাডাম। আচ্ছা, এটাই ছিল কথা। আর তার পরবর্তীতে যে ব্যাপারটা বলছি সেটা হচ্ছে আমাদের হচ্ছে এবিবি ফিচার্ড আপনাদের পোস্ট গুলোকে কিন্তু প্রতিনিয়ত এবিবি ফিচার্ড এর জন্য মনোনীত করা হয়। যারা কোয়ালিটি ফুল পোস্ট লেখার চেষ্টা করেন তারা কিন্তু হচ্ছে এই সাপোর্টটা পান। সবাই লেখার চেষ্টা করেন। আমরা ক্রমান্বয়ে সবাইকে সুযোগ দেওয়ার চেষ্টা করি। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে সেখানে কিন্তু একটা বাড়তি সাপোর্টের ব্যবস্থাও করা হয়েছে। আপনারা কিন্তু সেই সাপোর্টটা কি পাচ্ছেন? আচ্ছা, তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে আরো একটা বিষয়। এবিবি ফিচার্ড গেল, তারপরে হচ্ছে এবিবি ফান। এবিবি ফানের মাধ্যমে আর্ন করতে পারছেন। এবিবি ফান অল যে চ্যানেলটা আছে সেখানে কোশ্চেন ড্রপ করলে আপনাদের কোশ্চেন গুলো যদি সিলেক্ট হয় সেখান থেকেও কিন্তু আপনাদেরকে কিন্তু পোস্টের মাধ্যমে 10% বেনিফিশিয়ারি দেওয়া হয়। আমি মনে করি সেটাও আপনারা পেয়ে যাচ্ছেন এবং যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তারাও কিন্তু ফান থেকে আর্ন করছেন, এবিবি ফান্ড থেকে। আমি যদি ভুল না বলি, যদি একটু দয়া করে লিখতেন। থ্যাংক ইউ সো মাচ। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে আহ, আপনারা সকলেই অবগত আছেন যে হচ্ছে রবিবারের স্টেজ শো চলছে কিন্তু একদম ক্রমাগত দুর্বার গতিতে। যখনই আমাদের প্রতিনিধিরা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে তখনই কিন্তু আপনারা চেষ্টা করবেন আহ, তাদের সঙ্গে বেশ ভালোভাবে স্বতঃস্ফূর্তভাবে কমিউনিকেশন করার জন্য, কেননা আপনারা অতিথি হিসেবে আসলেই আপনাদেরকে নিয়েই কিন্তু শোটা করা হয়। তো আপনারা যখন অতিথি হিসাবে আসেন আপনাদের জন্য যেমন সম্মানী থাকে, তেমনটা কিন্তু হচ্ছে আপনাদের জন্য কিন্তু টিপসের ব্যবস্থা থাকে, জিলাপির ব্যবস্থা থাকে। সো এটা কিন্তু আপনাদের আহ, ভালোর জন্যই। আর এবিবি চ্যারিটির যে ব্যাপার সেটা আপনারা জানেন যে প্রত্যেক বুধবারের দিন রাত করে আমি হচ্ছে অ্যানাউন্সমেন্ট দিই। যার যতটুকু সামর্থ্য সে ততটুকু চেষ্টা করবেন লিকুইড স্টিম ডোনেশন দেওয়ার জন্য। চাইলে পোস্টের মাধ্যমেও দিতে পারেন, আবার না চাইলে ইটস আপ টু ইউ। তবে কমিউনিটি অ্যাক্টিভিটিস এর সঙ্গে থাকা সকলের হচ্ছে জন্য মানে থাকলে ভালো হয়, কেন কারণ কমিউনিটি থেকে আর্ন করছেন, সাপোর্ট পাচ্ছেন, সেখানে কমিউনিটির অ্যাক্টিভিটিস এর সঙ্গে স্বতঃস্ফূর্ত থাকা কিন্তু বুদ্ধিমানের কাজ।
আর এবিবি চ্যারিটি নিয়ে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে বিশেষ করে যারা ছাত্র মানুষ আছেন, তারা যদি অর্থনৈতিক সমস্যার কারণে যদি মানে পড়াশোনা চালিয়ে যেতে না পারেন, তারপরে হচ্ছে কেউ যদি হঠাৎ করে বিপদগ্রস্ত হয়ে পড়েন, মেজর কোনো প্রবলেমে ভোগেন, আহ, কিংবা মেজর কোনো অসুস্থতায় ভোগেন, তাহলে কিন্তু আমাদের চ্যারিটি থেকে সহযোগিতা নিতে পারেন। তবে অবশ্যই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে রিজন দেখাতে হবে, আর সেটা যদি ভ্যালিড হয় তাহলেই আপনারা সেখান থেকে সাপোর্টটা পাবেন। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে, আর এবিবি ফান্ডে আরেকটা সুযোগ সুবিধা আছে, সেটা হচ্ছে যে বিষয়, সেটা হচ্ছে আপনারা নতুন যে সকল ইউজার আছেন তারা কিন্তু যখন এসেই শুরুতেই এসপি স্বল্পতার কারণে এঙ্গেজমেন্ট করতে পারেন না, আরসি স্বল্পতার কারণে, তখন কিন্তু আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেই তারা কিন্তু সেখান থেকে ফ্রি ডেলিগেশন সার্ভিসটা কিন্তু আপনাদেরকে কিন্তু নিয়ে দেওয়ার চেষ্টা করে, এবং আমি মনে করি বিগত সময়ে অনেকে এটা পেয়েছে। আর আমাদের সাইফক্স উইক হচ্ছে এভরি মন্ডে টু সানডে। যারা সাইফক্সের জন্য মনোনীত হন তারা কিন্তু এই দিনগুলোর মধ্যেই কিন্তু সাপোর্ট পেয়ে যাচ্ছেন। তবে হঠাৎ করে একটু মার্কেট ডাম্প করেছে, যার কারণে সুখের পায়রারা ফুরুত করে এদিক সেদিক চলে গিয়েছে, আবার অনেকে কারণ জানিয়ে গিয়েছে। তবে শুধু একটা কথাই বলবো, যারা প্রতিনিয়ত লেগে থাকছে, করছে, মার্কেট কিন্তু বাড়বেই ভাই। মার্কেট যারা এখানে এই জগতে আছেন তারা কিন্তু এটা জানেনি, মার্কেট আপস অ্যান্ড ডাউন এটা হবেই, এটা রিয়েলিটি, এটা মেনে চলতে হবে। আবার মার্কেট স্কাই রকেটও হবে, এটাও কিন্তু সত্য। তো দিন শেষে আপনার যেটা করণীয় কাজ, তো কাজ করলে ভালো করবেন, আর কাজ না করলে আর কি আর করার। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আপাতত আর কোনো ব্যাপার নেই। আপনারা সকলেই জানতেন যে আমাদের এই সপ্তাহে চলমান কন্টেস্ট চলছিল পুশ নিয়ে ব্যানার তৈরি, সেটার রেজাল্ট আমি একটু পরে পাবলিশ করার চেষ্টা করছি। আর তার আগে যাব আমাদের প্রতিষ্ঠাতার কাছে, তার মুখ থেকে কিছু কথা শুনবো। দাদা, এই সময়টা আপনার। পানির বোতলটা দিয়ে তো। বড়দা, বড়দা কি শুনতে পাচ্ছেন? ফাউন্ডার ভয়েসটা ঠিক করতে পারছিলাম না, কাকে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা বাদ রাখি আপাতত এই সপ্তাহে, কারণ ফাউন্ডার চয়েস তো কাকে দেওয়া হবে এখনো নমিনেশন হয়নি। ঠিক আছে, তাহলে আমি ইয়েটা বলি, আমাদের ব্লগার্স অফ দ্য উইক। ব্লগার্স অফ দ্য উইক মনিরা 999, মহিন আহমেদ, দুজন হয়েছেন এই সপ্তাহে, তিনজন না। মনিরা 999 আর মহিন আহমেদ। দাদা এখন কেমন আছেন? দাদা এখন আপনি কেমন আছেন? হ্যাঁ এমনি ভালো আছে, সমস্যা নেই। যদি দুটো পুশ নিয়ে যদি একটু কথা বলতেন সকলের উদ্দেশ্যে। দাঁড়ান ফাউন্ডার ফাউন্ডার চয়েসটা একটু বাঁচছিলাম, 1 মিনিট দাঁড়ান, ফাউন্ডার চয়েসটা একটু বেঁচে নিই। আচ্ছা ফাউন্ডার চয়েস তাহলে আমি ইসের থেকে ব্লগারদের ভিতর থেকে দিই একজনকে।
আগে আগে নাম থাকলে আপাতত তাকে দেয়া হবে না, আগে সবাইকে এক এক করে দেয়া হোক তারপরে। আইডিটা যেন কি, হ্যাঁ পেয়েছি। কৌশিক চক 123। থ্যাংক ইউ সো মাচ দাদা। কৌশিক চক কি আগে হয়েছে নাকি? না দাদা, ঠিক আছে। একটা লিস্ট ছিল না, আমাদের একটা লিস্ট ছিল না? জি দাদা। নরেন ম্যাম আসলে আজকে একটু অনুপস্থিত তো দাদা। ঠিক আছে, তাহলে কৌশিক চক 123 এটাই ফাইনাল। দাদা পুশ নিয়ে যদি একটু দয়া করে কথা বলতেন। পুশ নিয়ে নতুন করে কি বলবো? পুশ হলো একটা ফান টোকেন। শুধু আগে ছিল একটা ফান টোকেন, এখন সাথে ইউটিলিটি কিছু যোগ করে ওটা ইউটিলিটি টোকেন হিসাবে ইউজ করা হবে। আমার বাংলা ব্লগের ইউটিলিটি টোকেন প্লাস ফান টোকেন, অর্থাৎ এই টোকেন দিয়ে অনেক কিছু করা যাবে, যেটা বললাম আমি। এখন তো মাঝে মাঝে এয়ার ড্রপ দিচ্ছি, একটা এয়ার ড্রপ তো চলমান আছে। এই এয়ার ড্রপের পুশ আপনি সরাসরি মার্কেটে সেল করে টাকা নিতে পারবেন। আবার পুশ ইউজ করে আপনার মেম্বারশিপ নেওয়া লাগবে এর পরবর্তীতে, যেটা খুবই সামান্য পরিমাণ। আর যখন আপনাদের 5K পুশ কিনতে বলেছিলাম, অনেকেই কেনেননি। প্রথমবার যখন বলা হয়েছিল কিনতে, তখন 5,000 পুশের দাম ছিল 30 সেন্ট। তখন একদম কম দাম ছিল 5,000। আমি তখন ফার্স্ট বলেছিলাম 5,000 পুশ সবাইকে হোল্ড রাখতে হবে। তখন 5,000 পুশের দাম ছিল 30 সেন্ট। আর এখন 5,000 পুশের দাম কত? 125 টন, 16, এখন $20। তো হিউজ বেড়ে গেছে। এখন তো কিনতে গেলে পয়সা লাগবে, $20 লাগবে। তা আমার কথা তো তখন শোনেননি, অনেকেই ইগনোর করে গেছেন। 30 সেন্ট দিয়ে 5,000 পুশ কিনে রাখলেই, ওয়ালেটে সেভ থাকলে, সেটা তখন আমাদের কমিউনিটিতে অ্যাক্টিভ মেম্বার হিসেবে তাকে গণ্য করা হবে। কিন্তু অনেকেই তাড়াহুড়ো, অনেকে যখন, তারপরেও অনেকে পরে কিনেছে, তারা $2.5, $3, $4, $5 দিয়ে কিনেছে, কিন্তু এখন $20 হয়ে গেছে। কিন্তু এখন একটা কথা হলো যে আমাদের নমিনেশন পেতে গেলে আমরা নিয়ম করেছি যে কিছু একদম ন্যূনতম 100 কোটি টোটাল পুশ সার্কুলেশন, তার ভিতর মাত্র 5K মানে 5,000 পুশ রাখতে হবে। এর এর হ্যাঁ, এর কি আছে? হ্যালো, জি দাদা। হ্যাঁ, এটা এটা একটা মানে কি বলবো, ইনভেস্টমেন্ট প্রপোজাল না, এটা কোনো ইনভেস্টমেন্ট অপরচুনিটি না, এটা কোনো শর্টকাটে বড় লোক হওয়ার কোনো কয়েন না। এটা এটা একটা ফান টোকেন, মজার জন্য কিনবেন। আর একটা বারবার বলে দিয়েছি যে ক্রিপ্টো মার্কেট ইজ টু মাচ ভোলাটাইল অ্যান্ড টু মাচ রিস্কি, খুব রিস্কি এটা। ইফ ইউ ক্যান নট অ্যাফোর্ড টু লস, দেন প্লিজ ডোন্ট জয়েন ক্রিপ্টোকারেন্সি মার্কেট। কিন্তু আপনি যদি লসটা অ্যাফোর্ড করার মতো আপনার যদি সেরকম অর্থনৈতিক ক্ষমতা না থাকে, তাহলে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে না ঢোকাই ভালো। ধরুন আপনার মাসিক ইনকাম 5,000 টাকা, তাহলে আপনি 10 টাকা বরাদ্দ করতে পারেন ক্রিপ্টোকারেন্সি। যদি আপনার মাসিক ইনকাম হয় 50,000 টাকা, তাহলে আপনি 2,000 টাকা মাসে আপনি ক্রিপ্টোকারেন্সি ইনভেস্ট করতে পারেন। কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেটটা তো খুব ভোলাটাইল মার্কেট, এই উপর উঠে যায়, এই নেমে যায়। যে বিটকয়েন, মাদার অফ কয়েন, বিটকয়েন যে এই পজিশনে পৌঁছেছে, এই এখন দাম প্রায় $60,000 কাছাকাছি। তো একদিনে পৌঁছায় 2009 সালে তার যাত্রা।
2010 সালে 40,000 বিটকয়েন দিয়ে দুটো পিৎজা কিনেছিল এক লোক। 40,000 বিটকয়েন, যেটার বাজার মূল্য এখন 40,000 গুণ 60,000 গুণ, আপনাদের বাংলাদেশি টাকায় কথাই বলছি, 217 কোটি, এখন 30,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা বর্তমান মূল্যে দুটো পিৎজা খেয়ে নিয়েছিল একজন। ও মা, দামটা দামটা হ্যাঁ, দামটা কতটা বেড়েছে বিটকয়েন এটা বুঝতে পারি, কিন্তু বিটকয়েন কিন্তু একদিনে দাম বাড়েনি, অনেক উত্থান পতন হয়েছে। বিটকয়েনের টোটাল 18 বার হিস্ট্রি আছে যে 98% মার্কেট ওয়াইপড আউট হয়, অর্থাৎ বিটকয়েনের প্রাইস 98% দাম পড়ে যায়, এরকম 18 বার আছে বিটকয়েনের ইতিহাসে। 12 বছরে এই 14 বছরের ইতিহাসে বিটকয়েন টোটাল 18 বার মৃত হয়েছে, মানে তার 98% ভ্যালু কিন্তু ওয়াইপড আউট হয়ে গেছে, মুছে গেছে, মানে $100 থাকলে পরে $2 দাম পড়ে গেছে, এরকম টোটাল 18 বার হয়েছে। তার মানে ক্রিপ্টো অ্যাসেট গুলো মানুষের ট্রাস্ট, মানুষের আহ, অর্থ এসবের পরে নির্ভর করে মার্কেট উঠে যায়, কারণ এর ইন্টারেস্টিং ভ্যালু নেই কোনো, যে কোনো কিছু করে কয়েন টয়েন এগুলো চোখে দেখা যায় না, এগুলোর কোনো ব্যাকড বাই নাথিং, কোনো টাকা বা গোল্ড কিছুই নেই। আমরা যে আমাদের দেশে যে কারেন্সি গুলো নোট ছাপাই, এগুলো তো একরকম বিল, টাকা বলি যাই বলি, এগুলো বিল ছাড়া কিছু না, অর্থাৎ এই অ্যামাউন্টের টাকা এই কাগজখানা যার কাছে থাকবে তাকে ট্রান্সফার করতে কেন্দ্রীয় ব্যাংক বাধ্য থাকবে, এটা গভর্নরের একটা লিখিত আদেশ থাকে এই বিলে, যে এই আমি একটা 100 টাকার নোট দিলাম, 100 রুপির নোট দিলাম, সেখানে কিন্তু এরকম একটা আদেশ থাকে যে এই যে বাহক, এই কাগজ খণ্ডটার যে বাহক বা এই বিল যে বাহক, তাকে কিন্তু 100 মুদ্রা বা 100 রুপি দিতে বাধ্য থাকবে আমাদের আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে কি হলো, তাহলে এই যে নোটটা ছাপালো, এটা দেশের অর্থনীতি, জিডিপি, দেশের সঞ্চিত গোল্ড ডলার, এর ব্যাক ব্যাক আছে এর পিছনে, এই জন্য এর ভ্যালু আছে। তো বিটকয়েন বা আদার্স ক্রিপ্টোকারেন্সিতে তো কোনো রিয়েল কোনো ভ্যালু নেই, কারণ এর কোনো ব্যাকড অ্যাসেট নেই কোনো, এটা মানুষের ট্রাস্ট, মানুষের জনপ্রিয়তা এসবের উপরে নির্ভর করে মার্কেট কিন্তু বিল্ড আপ করে। সেক্ষেত্রে মার্কেট একটা রিস্ক থাকে সবসময়, এই জন্য এটা মনে রাখবেন। তবে ফানের জন্য, মজার জন্য কিন্তু এটা কোনো প্রবলেম হতে পারে না। কত টাকাই তো আমরা উড়াই, 100 টাকা 200 টাকা, এই সিনেমা দেখে আসি, এই একটু নাটক দেখে আসি, একটু থিয়েটার দেখে আসি, এরকম তো খরচ করি। কিন্তু ক্রিপ্টোকারেন্সি কেন এত জনপ্রিয় বা এত প্রচুর পাম্প করে এত দাম বাড়ে কেন, বিটকয়েন আজকে কয়েক লক্ষ কোটি % দাম বাড়লো কেন? কারণ এর কিছু সুবিধা আছে। সুবিধা বলতে কি, জিরো ট্যাক্সেশন, অর্থাৎ আপনি ব্যাংকে টাকা রাখলে আপনার বছর বছর ট্যাক্স দিতেই হবে এটা। দ্বিতীয়ত হলো যে মাঝখানে কোনো ইয়ে থাকবে না, মানে তৃতীয় কোনো থার্ড পার্টি কোনো, আমরা যখন টাকা ট্রান্সফার করি কাউকে, থার্ড পার্টি থাকে ব্যাংক, ব্যাংক ছাড়া আমাদের টাকার মূল্য নেই, এবং আমাদের এখন নগদ টাকা ইন্ডিয়াতে প্রায় ব্যবহার প্রায় নেই বললেই চলে, ব্যাংক লাগে সব। অর্থাৎ ব্যাংক যখন ধ্বংস হয়ে যাবে, বা ব্যাংক যদি ডিনাই করে, ব্যাংক যদি আমার টাকা আটকে দেয়, সেটা পারে ব্যাংক। ক্রিপ্টোকারেন্সিতে আপনার টাকা কেউ আটকে দিতে পারবে না, আপনার টাকার কন্ট্রোল গভর্নমেন্টের নেই, ব্যাংকের নেই, কারণ নেই। আপনার টাকা মানে আপনার টাকা, অর্থাৎ ইউ আর দ্য ট্রু ওনার অফ ইউর মানি, ইউর ওন মানি। আমার নিজের টাকার সত্যিকারের মালিক আমি হতে পারি একমাত্র ক্রিপ্টোকারেন্সিতে। আর কোনো যতগুলো মনিটরি সিস্টেম আছে পৃথিবীতে, কোনোটাই সম্ভব না, কারণ ইকোনমিক্সটা কন্ট্রোল করে দেশের সরকার। তারা চাইলে যে কাউকে আটকে দিতে পারে, তারা চাইলে যে কারো অর্থ বাজেয়াপ্ত করতে পারে, তারা চাইলে যে কারো মানি লক করে দিতে পারে, যেটা বিটকয়েন বা আদার্স ক্রিপ্টোকারেন্সিতে সম্ভব না। অর্থাৎ এখানে ফ্রিডম অফ ইউর ইউজ অফ ইউর মানি বা ফ্রিডম অফ স্টেক ইউর মানি, তো আপনার টাকাটা যত্ন করে রেখে দেওয়া, ইউজ করা, খরচ করার কোনো স্বাধীনতা, মানে কোনো ইয়ে নেই, মানে লিমিটেশন নেই কোনো, পুরোটাই স্বাধীন। আপনি এখন বাংলাদেশে টাকা পাঠাবেন, 1 সেকেন্ডের ভিতরে আপনি টাকা দিয়ে পুশ ধরে ধরুন, আপনি কাউকে $100 পুশ পাঠালেন, সেকেন্ডের মধ্যে ইন্ডিয়া থেকে বাংলাদেশ চলে গেল, উইদাউট এনি ট্যাক্সেশন, উইদাউট গভর্নমেন্টাল ইসের কি বলে ওটা, যে ফর্ম টর্ম পূরণ করে, যে আউটওয়ার্ড রেমিটেন্সের জন্য যে গভর্নমেন্ট একটা অনুমতিপত্র দেয়, ইনওয়ার্ড রেমিটেন্সে লাগে না, কিন্তু আউটওয়ার্ড রেমিটেন্সের বাইরের দেশে টাকা পাঠাতে গেলে সরকারের একটা অনুমতি লাগে। এসব ছাড়াই আপনি টাকা পাঠাতে পারছেন, প্লাস আপনার টাকা, আমি এখন রেক্স সুমনকে টাকা পাঠালাম 10 টাকা, রেক্স সুমনই পেলো টাকা, মাঝখানে কেউ নেই, কোনো ভায়া নেই। অর্থাৎ আমি ট্রু পিয়ার টু পিয়ার, আমি একদম সত্যিকার রেক্স সুমনকে পাঠালাম এবং সে টাকাটা পেলো এবং তার কাছে রাখলো, এবং সে তার টাকা তার, কেউ কোনো কন্ট্রোল করছে না। এইসব কারণে ক্রিপ্টোকারেন্সি গুলো এত জনপ্রিয়।
কারণ আমাদের অতীত ইতিহাস থেকে শুরু করে আজ অব্দি আমরা কখনো আমাদের নিজের অ্যাসেট নিজের বলতে পারি না। সবই একটা শাসকের আন্ডারে থাকে। অতীতে যখন ছিল তখন জমিদারের আন্ডারে থাকতো, রাজা বাদশার আন্ডারে থাকতো। জমি আমরা ইউজ করি জমির খাজনা দেয়া লাগে, অর্থাৎ জমি কিন্তু আমার না, আসলে জমি সরকারের, বা জমি আমাদের আগে যারা ছিল জমিদার বা রাজা বাদশাদের থাকতো। জনগণ কখনোই তার নিজের বলতে কিছুই ছিল না, এখন অব্দি না। একমাত্র ক্রিপ্টোকারেন্সিতে বৈপ্লবিক জিনিসটা এনেছে যে নিজের টাকা নিজের, এর কেউ নিতে পারবে না। আপনি যদি কাউকে হ্যাক না করে নেয় বা কাউকে না দিন, তাহলে ওই টাকা কারণ নেওয়ার বাপের সাধ্য নেই। কারণ এইভাবেই ক্রিপ্টোগ্রাফিক ওয়েতে তৈরি করা একটা কি জেনারেশন করা হয় হ্যাশ অ্যালগোরিদম ইউজ করে। সেটা এত সিকিউর ওয়েতে করা হয় যে আমি যখন টিন সফটওয়্যারটা তৈরি করেছিলাম, তখন ওখানে দেখবেন আনলিমিটেড কয়েন জেনারেশন করা যায়। এই যে আপনার পুশ টুস দিয়ে ট্রন দিয়ে বিটকয়েন টন দিয়ে কোটি কোটি কয়েন জেনারেট করা যায়। সেটা ক্রিপ্টোগ্রাফিক ওয়েতে একটা সফটওয়্যার, সিকিউরিটি সফটওয়্যারের মাধ্যমে। এই কারণে ক্রিপ্টোকারেন্সি জনপ্রিয়। আর পুশ যেহেতু আমাদের ফান্ড টোকেন প্লাস তার কিছু ভ্যালু এখন আছে বর্তমানে বাজারে, বাংলাদেশি মুদ্রায় 50 কোটি টাকার উপরে তার মার্কেট ক্যাপ এখন। সেক্ষেত্রে বলা যায় এটা কিছুটা জনপ্রিয় হয়ে পপুলার হয়েছে। এখন আমরা পরবর্তীতে আমাদের টার্গেট আছে কয়েকটা সিএক্স লিস্টিং এ লিস্ট করা, যেমন এমএক্সি, পোলোনিক্স, এইচটিএক্স লিস্ট করে দিলে আমার কাজ শেষ। আমি তখন আর পুশ প্রজেক্ট তেমন একটা চালাবো না, তখন পুশের যারা টিম মেম্বার আছে তারা চালাবে। আর এটা অনেকদিন ধরেই টিকে থাকবে, কারণ স্ট্রং সাপোর্ট আছে পিছনে। এটা আমাদের বাইব্যাকও সাপোর্ট আছে, প্লাস আছে। এটা দাম এত দ্রুত বাড়বে এটা আমি আশা করিনি। দাম এখন আমার হিসাব মতে 0.0007/8 এরকমই থাকার কথা। যাই হোক, অনেক কিছু বললাম। যা কিছু করবেন ভাবনা চিন্তা করে করবেন। মিনিমাম সবাই হোল্ড রাখবেন, তাদের কিছু ফানও করবেন, ট্রান্সফারটা করবেন। আমাদের আপনাদের অবশ্য ইউটিলিটি, যদি এটা ইউটিলিটি সফটওয়্যার, ইউটিলিটি টোকেন হিসেবে আমরা ইউজ করতে চাচ্ছি, তাতে অনেকগুলো অপশন থাকে। স্টেকিং এর পরে রিওয়ার্ডস দেওয়া, স্টেক করে এবিবি ক্রিয়েশন থেকে আপ টু 15% বোনাস ভোট পাওয়া। তারপরে তো আপনারা তো জানেন বিভিন্ন রকম, আজকে যেমন প্রাইজ কন্টেস্টে ফার্স্ট সেকেন্ড থার্ড কে পুশ প্রাইজ দেওয়া হবে স্টিমের পাশাপাশি। এরকম চলতে থাকবে, এটা আমরা ইউজ করব। অধিকাংশ কয়েন গুলো কোনো ইউজ নেই, তারা নন ইউটিলিটি, জাস্ট হাইপ টোকেন। এই মানুষের ইন্টারেস্ট বাড়লো, খুব উপরে উঠে গেল আবার পড়ে গেল, এরকম ধরনের আমরা বিশ্বাসী না। আমাদের টোকেনটা থাকবে, তার ভ্যালু থাকবে, তার ব্যবহার থাকবে, সেটা দিয়ে অর্থনৈতিকভাবে মানে উন্নয়ন করাও সম্ভব। বাই সেল করে করে আপনি প্রফিট করতে পারেন। যখন মার্কেট পড়ে যাবে আপনি বাই করলেন, যখন মার্কেট উপরে গেলে সেল করলেন, একটা প্রফিট হলো। এটা হলো যে কোনো টোকেনের মার্কেট। শুধু জমিয়ে রাখা মানে বাই করে শুধু জমিয়ে রাখলাম, এটা কোনো ধরনের, এটা হলো স্টেকার যারা হোল্ডার বলা হয়, এরাও একরকম। এদের বলা হয় ইনভেস্টর, অর্থাৎ ইনভেস্ট করে তারা বহুদিন পরে যে সেল করে মার্কেট উপর উঠলে। আর ট্রেডার হলো যারা বাই সেল করে, প্রতিনিয়ত বাই সেল করলে মার্কেট থেকে প্রফিট করা সম্ভব, ভোলাটিলিটির সুযোগ। অনেক কিছু আছে, আপনারা যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে চিন্তা ভাবনা করেন, পড়াশোনা করবেন, পড়াশোনা করলে জানতে পারবেন। যেহেতু আমাদের দেশে তো আর ব্যান না ক্রিপ্টোকারেন্সি, আমাদের 30% ট্যাক্স দেওয়া লাগে ক্রিপ্টোকারেন্সি গেইনের পরে, অর্থাৎ ক্যাপিটাল গেইন ট্যাক্স 30%, এবং দেওয়াও লেগেছে আমাদের। এখন আপনাদের দেশের ব্যাপারে আমি জানি না, বাংলাদেশের ব্যাপারে তবে ক্রিপ্টোকারেন্সি সারা বিশ্বে আমেরিকায় বৈধ, ইউকে তে বৈধ, সব জায়গায় বৈধতা পাচ্ছে মোটামুটি। এখন এটা পপুলারিটি বাড়ছে এখন দূর দিন দিন। কম না তো, বিটকয়েন 2010 সাল থেকে ট্রেডিং চালু হয়েছে, 2009 সালে ক্রিয়েশন, 14টা বছর তো টিকে গেল, এবং খুব ভালোভাবেই টিকে গেল। আশা করা, এবার এটা এটা হলো ফিউচার মানি আমাদের। হ্যাঁ, আমাদের ভবিষ্যতের মানি কিন্তু এইগুলো, কাগজে নোট বা এই ব্যাংকের টোকেন গুলো আমাদের আর পরে কাজে লাগবে না, এইগুলো দিয়ে চলবে তখন। ট্রন তো অলরেডি একটা দেশের ন্যাশনাল কারেন্সি। ঠিক আছে, আর বক্তব্য একটু দীর্ঘ হয়ে গেল। না দাদা, ঠিক আছে। তো আশা করা যায় সবাইকে একটা জিনিস বারবার বলি, আমি কিন্তু কাউকে এই কয়েন কিন্তু উৎসাহিত করি না, সেটা বিটকয়েন হোক, স্টিম হোক, পুশ হোক, এটা এটা আপনারা দেখে থাকবেন। অর্থাৎ আমি কাউকে বলি না যে আপনি এই কয়েন কিনুন, কোনো কিছু আমার ইয়ে নেই, অ্যাফিলিয়েশন নেই, আমি কাউকে কোনো কিছু অ্যাফিলিয়েট করি না। এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্তের পরে ভিত্তি করে ছেড়ে দিলাম, আপনারা কিনলে কিনবেন, না কিনলে তবে পুশ কেনার একটা আমি জোর করেছি, 5K পুশ, সেটা দরকার, সেটা আমাদের কমিউনিটি থাকতে গেলে, কমিউনিটিতে নমিনেশন পেতে গেলে সেটা কিনতে হবে সবার। অন টাইম কিনে হোল্ড রাখতে হবে জাস্ট। সেটা যখন কিনেছিলাম তখন আপনারা তো গায়ে বাঁধান দিত, তখন 30 সেন্টে 5,000 পুশ কেনা যেত।
এখন 5,000 ফুসের দাম $20 পৌঁছে গেছে। ভবিষ্যতে আর যদি আরো বেড়ে যায় তখন হয়তো একদিন দেখা গেলো $100 হয়ে গেল 5,000 ফুস। তখন তো বিপদে পড়বেন। সেজন্য আমার মতে যে কিনে রাখাই ভালো কিছু। 5,000 তো বেশি তো না। ঠিক আছে। আচ্ছা দেখেন, এই যে সুমন ভাই কিন্তু একটা ডিসক্লেমার দিছে। আশা করা যে দাদা যে কথাটা বলছে সেটা কিন্তু পুরোটাই কিন্তু এখানে ইংলিশে কিন্তু লেখা আছে। ওকে, সো আমার মনে হয় না যে এটা আপনাদের বুঝতে আর অসুবিধা হবে। এবং দাদা কিন্তু কথাগুলো কিন্তু বাংলাতে কিন্তু খুব স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু বলে দিছে। তো যা করবেন ভেবে চিন্তে বুঝে। আচ্ছা, কাম টু দ্য মেইন পয়েন্ট। তো এ সপ্তাহে চলমান কন্টেস্ট ছিল। আহ, সে রেজাল্টটা ইতিমধ্যে আমার হাতে এসেছে, আমি সেটা পাবলিশ করার চেষ্টা করছি। আচ্ছা, প্রথমেই বলছি, এই কন্টেস্টে যারা বিজয়ী হয়েছেন তাদের জন্য আপনাদের কিন্তু হচ্ছে যে প্রাইজটা থাকে প্রাইজ পোল থেকে, আমাদের যে প্রাইজটা আমাদের পক্ষ থেকে ধার্য করা থাকে আমাদের কমিউনিটি পক্ষ থেকে, সেটা কিন্তু দেওয়া হবে। তবে দাদা যে কথাটা বলল, পাশাপাশি আমাদের কয়েনের ইউটিলিটি বাড়ানোর জন্য যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী হবেন তাদের ভিতরে বাড়তি পুরস্কার হিসেবে পুশ কয়েন দেওয়া হবে দাদার পক্ষ থেকে, এয়ার ড্রপ দেওয়া হবে বা এটা পুরস্কার দেওয়া হবে। ঠিক আছে, তো শুরুতেই যাচ্ছি। সপ্তম স্থান অধিকারী যেভাবে 9 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় এনে রকি 71। কংগ্রাচুলেশন। হ্যালো রকি ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। এই তো রকি ভাই, কেমন আছেন? জি ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো, কেমন লাগছে প্রাইজ পেয়ে? অনেক বেশি ভালো লাগতেছে ভাই। আসলে এটা ভাবি নাই যে কিছু একটা হব। সবার ব্যানার গুলাই অনেক বেশি সুন্দর হয়েছে। ওকে। তারপরে সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আসলে খাওয়া দাওয়া করতেছি তো এই জন্য এমন টাইমে আচ্ছা বেশি কথা ওকে। বলতে পারতেছি না। আচ্ছা ওকে, নো প্রবলেম। এবার ষষ্ঠ হ্যাঁ বলুন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ওকে, এবার ষষ্ঠ স্থান অধিকারী যে পাবে 10 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় কিবরিয়া 001। কংগ্রাচুলেশন। হ্যালো কিবরিয়া ভাই, কেমন আছেন? জি ভাই, ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? এই তো কিবরিয়া ভাই, কেমন লাগছে প্রাইজ পেয়ে? জি ভাই, প্রাইজ পেয়ে বেশ ভালো লাগছে। আসলে শখের বশে ব্যানার তৈরি করে ফেলছিলাম পুশ কয়েনের। ওকে, সেটা দিয়ে শখ থেকে আর্ন হলো ব্যাপারটা, তো একটু ভালোই লাগার কথা মনে হয়। জি ভাই। ওকে, ধন্যবাদ আপনাকে কিবরিয়া ভাই। এবার পঞ্চম স্থান অধিকারী যে পাবে 12 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় সেলিনা সাথিয়ন। কংগ্রাচুলেশন এন্ড ওপেন ইউর মাইক। হ্যালো সাথী ম্যাম। সাথী ম্যাম, আপনি কি শুনতে পাচ্ছেন? রূপক ভাই, সাথী আপু কি আছে আমাদের সঙ্গে? দেখতে হবে শুভ ভাই। শুভ ভাই উনি নেই তো। আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ।
এবার চতুর্থ স্থান অধিকারকারী যে পাবে 14 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় মোহাম্মদ 786। কংগ্রাচুলেশন। হ্যালো মোহাম্মদ ভাই, মোহাম্মদ 786। ইনি কি আছেন আমাদের সঙ্গে? আচ্ছা, ওনার সার্ভার মিউট করা। আচ্ছা, হ্যাঁ সার্ভার খুলে দিয়েছি। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, আপনার সার্ভার মিউট ছিল কেন ভাই? ভাইয়া আমি 3 সপ্তাহে আগে একটা কারণবশত হয়তো আমি আচ্ছা আচ্ছা মিউট আচ্ছা করতে ভুলে গেছিলাম দেখে আমাকে করা হয়েছে। আচ্ছা, ওকে। কেমন লাগছে আপনার প্রাইস পেয়ে? এখন অনেক ভালো লাগতেছে ভাইয়া, অনেক আশা নিয়ে এটা এই প্রথম ব্যানার তৈরি করেছিলাম ভাইয়া। বাহ, প্রথমেই বাজিমাত নাকি? জি ভাইয়া, ওকে, অনেক ভালো লাগতেছে। কংগ্রাচুলেশন। ওকে, ওকে ভাইয়া, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এবার তৃতীয় স্থান অধিকারকারী যে আমাদের সকলের প্রিয়, সে হচ্ছে নাজমুল 01। কংগ্রাচুলেশন এন্ড ওপেন ইউর মাইক। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? এই তো আপনাকে অভিনন্দন জানাচ্ছি, আপনি নতুন বাবা হয়েছেন এই জন্য। গতকাল রাতে আপনার পোস্ট আমি পড়েছিলাম। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনার সত্যি বাবু ভাই কেমন অনেক আছে? খুশি। আলহামদুলিল্লাহ ভাই, খুবই ভালো আছে। আপনারা সকলে দোয়া করবেন। তা খুশির মধ্যে খুশি সংবাদ পেলাম আজকে, খুব ভালো লাগলো। তবে ভাই ভেবে আচ্ছা, নেই যে এটা আমি আমি প্রাইজ পাবো আর কি, যেহেতু রাতে 3টার দিকে এই পোস্টটা করেছে অনেক কষ্ট করে রাতে বাসা আসার পর। যাই হোক, পুরস্কার পেয়ে খুবই ভালো লাগছে। অসংখ্য ওকে। ধন্যবাদ। আপনি পাচ্ছেন 20 স্টিম। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ ভাই। ওকে, তো বন্ধুরা, এবার দ্বিতীয় স্থান অধিকারকারী যে পাবে 25 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় রাইমা খাতুন। কংগ্রাচুলেশন এন্ড ওপেন ইউর মাইক। রাহিমা খাতুন। ও হ্যাঁ ম্যাম, কেমন আছেন? হ্যাঁ, এই তো ভাইয়া অনেক ভালো। কেমন লাগছে প্রাইস পেয়ে? হ্যাঁ ভাইয়া অনেক ভালো। আসলে তো আমি বুঝতেই পারিনি যে সেকেন্ড পজিশনে আসবে। আহ অনেকদিন পরেই আর কি ব্যানার নিয়ে বসছি, ওই ইলিস্ট্রেটের কাজ নিয়ে। আমার বাচ্চাটার জন্য, বেবিটার জন্য আমি পারি না কাজ করতে। ও মানে কান্নাকাটি করে, তো অনেক সময় নিয়ে বাবুর জন্য বারবারই উঠতে হচ্ছে, অনেক সময় নিয়ে এই কাজটা করছি। ভালো লাগতেছে। হ্যালো। ওকে, হ্যাঁ ম্যাম, ঠিক আছে, আপনার জন্য শুভেচ্ছা রইলো। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তো এবার প্রথম স্থান অধিকারকারী যে পাবে 35 স্টিম, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় টিএ সানিয়া। কংগ্রাচুলেশন। ওপেন ইউর মাইক টিএ সানিয়া আপু। সে পাচ্ছে 35 স্টিম। তিনি কি আমাদের সঙ্গে আছে রূপক ভাই? দেখি শুভ ভাই। হ্যাঁ, আছে শুভ ভাই। হ্যালো টিএ সানিয়া আপু, কেমন, যদি একটু কথা বলতেন দয়া করে। আসসালামু আলাইকুম ভাইয়া। এই তো কেমন লাগছে প্রাইস পেয়ে? অনেক হ্যালো। ভালো লাগতেছে ভাইয়া। আসলে আমি খাইতেছিলাম, ফার্স্ট প্রাইজের কথা শুনে আমার গলায় আটকে গেছিল, এই জন্য একটু দেরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার হাজবেন্ড ওয়াইফ তো একদম বাজিমাত করে দিলেন। খুবই ভালো লাগতেছে। আসলে আমি ভাবতেই পারিনি যে প্রথম স্থান অধিকার করব। আমি তো ভেবেছিলাম কিছু হবই না। আচ্ছা, খুবই ভালো লাগতেছে ভাইয়া। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দাদাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ।
আচ্ছা, এবার বিশেষ পুরস্কার দ্বৈত যারা প্রত্যেকেই 7.5 স্টিম করে পাবেন। প্রথমেই ডাকছি জনি প্রিন্স, কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। জনি ভাই, জনি প্রিন্স। জনি ভাই, আপনি কি আমাদের সঙ্গে আছেন? তো ওনাকে তো দেখছি, উনি আছে তো। আচ্ছা, জনি ভাই আপনি বেরিয়ে গিয়ে আবারও প্রবেশ করুন, তাহলে কথা বলতে পারবেন। জনি প্রিন্স ভাই, আপনি বেরিয়ে গিয়ে আবারও প্রবেশ করুন এবং মাইক্রোফোনটা ওপেন করার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই তো, আপনি বিশেষ পুরস্কার পেয়েছেন 7.5 স্টিম। কেমন জি লাগছে ভাইয়া, আপনার? জি ভাইয়া, শুনলাম যে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আসলে ভাইয়া এখন বাইরে আসছিলাম তো, আর বৃষ্টি হইতেছে, এই কারণে ও আচ্ছা, প্রথম আচ্ছা। শুনতে পারিনি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনাকে বিরক্ত করলাম আমরা। না ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওকে। তো কাম টু দ্য মেইন পয়েন্ট। আর যেহেতু হ্যাঁ, জনি ভাই মাইক্রোফোনটা একটু, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। যেহেতু বিশেষ পুরস্কারের জন্য দ্বৈতভাবে মনোনীত হয়েছেন দুজন। আরেকজন হচ্ছে আমাদের সকলের প্রিয় এফ এ সানিয়া, কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। এফ এ সানিয়া। এফ এ সানিয়া আপু কি আছে? হ্যালো, এফ এ সানিয়া আপুকে দেখছি। আপু যদি একবার বেরিয়ে গিয়ে আবার প্রবেশ করতেন এবং মাইক্রোফোনটা যদি ওপেন করে একটু কথা বলতেন। হ্যালো, এফ এ সানিয়া আপু কিন্তু বেরিয়ে গেল, মনে হয় আবার ঢুকলো কিনা। এফ এ সানিয়া আপু, আপনি মাইক্রোফোনটা যদি দয়া করে ওপেন করতেন। হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো, কেমন লাগছে প্রাইজ পেয়ে? অনেক ভালো লাগছে, সবার এত সুন্দর সুন্দর ব্যানারের মাঝে আমারটাও মানে বিশেষ পুরস্কারে সিলেক্ট করা হয়েছে, অনেক ভালো লাগছে। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপু আপনাকে। আচ্ছা, এরই মাঝ দিয়ে কিন্তু আমাদের পুরস্কার বিতরণ শেষ হলো। আর যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাদের জন্য বাড়তি পুরস্কার হিসেবে থাকছে দাদার পক্ষ থেকে, আমাদের প্রতিষ্ঠাতার পক্ষ থেকে পুশ কয়েন। তো দাদা এটা আশা করা যায় দাদা দিয়ে দেবে এবং তিনি জানিয়ে দেবেন। ঠিক আছে? এবং যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন তাদের জন্য বাড়তি পুরস্কার হিসেবে থাকছে পুশ কয়েন এবং আমাদের পক্ষ থেকেও থাকছে শুভেচ্ছা। সো মূলত এই ছিল দ্বিতীয় পর্বের আয়োজন। আর এবার যাচ্ছি আমরা সোজা
কুইজ পর্বে। আর কুইজ পর্বের জন্য ডাকছে আমাদের সকলের প্রিয় আরিফ ভাই, হাফিজ ভাই, সুমন ভাই এবং হচ্ছে রূপক ভাইকে। হুম। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, পরিষ্কার ভাই। ঠিক আছে, আমরা কুইজ সেগমেন্টটা শুরু করছি, সবাই একটু লক্ষ্য রাখবেন। জি, হ্যাঁ হ্যাঁ ভাই ready সুমন আছি। ভাই, রূপক ভাই রেডি আছেন কিনা জানাবেন। জি, আমাদের প্রথম কোয়েশ্চেনটি আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। প্রথম কুইজ। আরিফ ভাই তো মাইক ওপেন করা কিন্তু শব্দ শুনি না ওনার কোনো। হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ, একদম লাউড অ্যান্ড ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন। পুশ কয়েনের প্রাইস অল টাইম হাই টাচ করে কোন প্রশ্ন তারিখে? চলে আসছে, সবাই সুমন উত্তর ভাইয়ের দেন। পক্ষ থেকে। হ্যাঁ সময় শেষ। আচ্ছা, সময় শেষ। সঠিক উত্তর হচ্ছে 12 তারিখ 9 মাস 2024 সাল। এটা হচ্ছে 12 তারিখে। দাদা উইনার। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, এটা আমাদের কি দ্বিতীয় কোয়েশ্চেন। এটা কি আরিফ ভাই ওই দিন রাত, মানে যে রাতের 20 সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত চেঞ্জ হয়েছিল? না, হ্যাঁ। এদিন না, আজকে গতকালকে গতকালকে গতকাল অল টাইম হাই হয়েছে। আচ্ছা। হ্যাঁ, না না ঠিকই আছে। হ্যাঁ, না আমি তো ভাই ওয়ালেটই প্রতিদিনই আনইনস্টল অল করছি। টাইম হাই হচ্ছে। আচ্ছা, এখন দাদা দাদা এখন যে স্ক্রিনশট দিচ্ছে, এটা হচ্ছে এখন মনে হয় অল টাইম হাই আরো আবার হচ্ছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমার পক্ষ থেকে। পুশ এর বেস প্রাইস থেকে বর্তমানে কত পার্সেন্ট হ্যাঁ দাম দ্বিতীয় প্রশ্ন বেড়েছে? চলে এসছে, সবাই খেয়াল করে দেখেন। হ্যাঁ, বেস প্রাইস হচ্ছে 0.000 না 4003 এরকম কিছু আর কি। 1 লাখ, 2 লাখ, 4 লাখ, 5 লাখ, যে যেটা পারেন লেখেন। কিবরিয়া ভাই কাজ করছে। 1 টাকা 1 লাখ টাকা হয়ে যাবে, 1 লাখ গুণ মানে হচ্ছে 1 টাকা 1 লাখ টাকা হয়ে যাবে। হ্যাঁ সময় শেষ। 83,000%। হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে 83,833 মানে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা কাছাকাছি কে গেছে এটা বলেন, এটা কিন্তু পারে নাই ওয়েবসাইটে কিন্তু ছিল হাফিজ ভাই। এখন। হুম। আচ্ছা, এখন কে কে কতটুকু কাছাকাছি গেছে এটা একটু বলেন। সবচেয়ে এটা বেশি কোনো উইনার কাছাকাছি নাই। কে গেছে? কাছাকাছি কে গেছে? হ্যাঁ হ্যাঁ 82,000% দাদা। তারপর হচ্ছে 82,000%। না, এটা হলে হবে না, এটা হলে নেওয়া যাবে না। যদি কেউ 82,001 লিখতো তাহলে ঠিক ছিল, ওনাকে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটার উইনার পাই নাই আমরা, তাহলে আমাদের একটা কুইজের টাকা বেঁচে গেল। এবিবি এখন কিপটা হয়ে আরিফ ভাই যাচ্ছে দিন গেল দিন। কই? আচ্ছা, আমাদের তৃতীয় কোয়েশ্চেনটা আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। এটা হচ্ছে হাফিজ ভাইয়ের পক্ষ থেকে। এখন এবিবি হচ্ছে পুশ দিয়ে সবাই বড়লোক হয়ে যাচ্ছে। ঢাকা বিশ্বের কততম দ্বিতীয় মেগা প্রশ্ন সিটি? চলে আসছে, ঢাকা বিশ্বের কততম মেগা সিটি?
আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে সময় শেষ আরিফ ভাই। 11তম কে দিয়েছেন? নাজমুল 01। স্বাগত আপু টাইম শেষ হওয়ার পর দিচ্ছেন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে প্লে স্টোরের আবিষ্কার করে কোন কোম্পানি? এটা শুভ ভাইয়ের পক্ষ থেকে আসছে। পুশ নিয়ে পড়াশোনা করে আসছেন আর প্রশ্নগুলো ঢাকা নিয়ে। না আপু, এটা হচ্ছে পুশ বলেন আর যাই বলেন মিক্সিং করে করা হয় আর কি। আপনি তো কোটিপতি, আপনাকে কোটিপতি আপু ডাকবো এরপর থেকে। গুগালি, সময় গুগালি শেষ আরিফ হচ্ছে ভাই। যে হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে গুগালি। গুগল। জি ও ও গো গো গালি, এই তো হয়েছে। ওই যে একটা সঠিক উত্তর কে? শ্যামসুন্দর নাকি কে? হ্যাঁ, শ্যামসুন্দর। ওনার নাম শ্যামসুন্দর না রাখে যদি লিখতো উহ, অন্য কিছু সুন্দর লিখলে ভালো হইতো। হাফিজ ভাই কুইজ কি আরেকটা হবে? 30 মিনিটে কিন্তু 3টা হুম। উইনার পাওয়া গেছে। আচ্ছা, আরেকটা দাদার সাথে মার্চ করে নি, দাদা যদি দিতে পারেন। এরপর তানজিরাপুর পক্ষ থেকে কুইজ চাই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে দাদার পক্ষ থেকে যাব। তাই না আপু, কি লিখছেন? কোটিপতি যেটুকু বাকি আছে ওটুকু তো। না না, আমি কেন দিব? আপনার আমাকে বাকি পুরাটা দিয়ে আমাকে বানাই দিবেন কোটিপতি, তারপর বিয়ে করে বিয়ে টিয়ে করতে পারতেছি না এই কোটিপতি হওয়ার কারণে। বুঝছেন না আপনারা? বিয়ে শাদী করতে হবে না? ও ভাই, ফুসটুকুন দিলে হবে না। দিতে হবে যে কি আপনার, দিতে হবে এই ডায়মন্ড ওয়ালে ডায়মন্ড দিয়ে, বুঝছেন? কাঁচের টুকরা। হ্যাঁ। আল্লাহ। ওইটা না ভাই, আমি শুভ শুভ একটা না তো, শুভ 3টা হীরার আংটি কিনছিল হীরা ভাবির জন্য। ভাই রে ভাই, না না, আমি ওটা নিয়ে পোস্ট এমন একটা আর্টিকেল পড়ছিলাম, হাসতে হাসতে আরে, শুভ বাঙালি। ভাইয়ের কাছে অরিজিনাল হীরা আছে, আর কি লাগে ওনার আহ, ওইটা নিয়ে বাপরে ভাই, বাঙালি আসলে যে হুজুগে বাঙালি, মানে কাজ বিক্রি করছে দাদা, দাদা হীরার। কি দিবেন নাকি কুইজ? আরে, আমি একটা নিছিলাম কত দিয়ে? 18,000। মানে এটা চিন্তা করতেছি ডায়মন্ড অন্য কিছু, বুঝছেন? আরে না, আংটি আংটি, হাতের হাতের। হ্যাঁ। এখন না উনি সব ওটার চিন্তায় আছে ভাই, ওটা কাজ না ডায়মন্ড, এটা নিয়ে চিন্তায় আছে। আহ, এটা টেস্ট করার মেশিন নেই ভাই, এটা চিন্তা করতেছি। দাদা কোথায়? দাদা কি চলে গেল নাকি? আছে দাদা আছে। দাদা দাদা লিখছে হ্যাঁ, আছে। মেশিন আছে, মেশিন দেখলাম, আর একটা মেশিন দেন দাদা, আমি টেস্ট করে দিই। কুত্তু কুতু করতেছে মনের ভিতর। ডায়মন্ডের সর্বনিম্ন দাম 5,000 টাকা আর সর্বোচ্চ দাম 5 লক্ষ কোটি টাকা। এটা ডায়মন্ডের তো খুব তাহলে বিশেষত্ব, নিশ্চিন্তে কতটা দাদা, বিশুদ্ধ, তাহলে আমি পাইছি কতটা পাই। বিশুদ্ধ আর কতটা মানে কাটা হয়েছে। যত বেশি কাটা যাবে তত বেশি দাম বাড়বে, কাটার পরে নির্ভর করে। আর দাদা এই বাংলাদেশে ডায়মন্ড একটা ডায়মন্ড একটা কাটার সময় যত সব গুঁড়ো গাড়া পড়ে যায় ওইগুলোই একদম ওই ছোট ছোট গুঁড়োগুলো বসিয়ে যে ডায়মন্ড গুলো তৈরি করে ওগুলো 5-6 হাজার টাকায় পাওয়া যায় মাত্র। তা ওই সব পরিমাণও খুব খুব সামান্য, সেগুলো চোখে মিলানো কঠিন এরকম। তবে একটা ডায়মন্ডের রিং কিনতে গেলে মিনিমাম 1,80,000 টাকার মতো পড়ে।
এর কমে পাওয়া যায়। ডায়মন্ডের রিং এর মধ্যে দাদা ওই যে উপরে যা ছোট অংশটা ওটাই ডায়মন্ড আর চারপাশেরটা হচ্ছে গোল্ড। তা তো গোল্ড থাকবে, গোল্ড ছাড়া তারপরে আংটি হয় কোনোদিন? জি দাদা। শুধু পাথরটা থাকে ডায়মন্ড। ডায়মন্ডের আমাদের দিক থেকে তো সার্টিফিকেট দিয়ে দেয়, তো ওই সার্টিফিকেট যদি নকল হয় ডায়মন্ড, তো কোন দোকানই উঠে যাবে কেসের পর কেস খেয়ে। দাদা বাংলাদেশ তো দুর্নীতি প্রবণ দেশ, বাংলাদেশ আমি বুঝি না, বাংলাদেশে সবকিছু জায়গায় দুর্নীতি। দাদা ইন্ডিয়াতে এরকম একটা নকল হিরে হয়েছে। কেনা কঠিন খুব। ইন্ডিয়াতে নকল হিরে পাওয়া যায় না, সব দোকানেই একটা সার্টিফিকেট ইস্যু করে সে, আর আইটিসি অনুমোদিত সবগুলো। আর এই সোনাগুলো সব হচ্ছে হলোগ্রাম একদম ইয়ে করা পিওর হচ্ছে। গোল্ডে ডায়মন্ড বসে না, এটা ঠিক। 18 ক্যারেটেরটাতে ডায়মন্ড বসে, নাহলে ডায়মন্ড নষ্ট হয়ে যায়। দাদা বাংলাদেশে এরকম একটা মানে কোম্পানি ছিল, ডায়মন্ড কমপ্লেক্স না কি যেন, হাফিজ ভাই নাম বলে আমি ভুলে গেলাম ওটা। ওরা হচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ড, ডায়মন্ড ওয়ার্ল্ড, ডায়মন্ডের বিশ্ব, বাংলা বলবেন ডায়মন্ডের বিশ্ব। ডায়মন্ডের বিশ্ব নামে একটা কোম্পানি ছিল, দিদার্সে মনে করেন খালি সেল করে গেছে। পরে শুনে যে সব এগুলা কাজ আরে মানে না ভাই, এটা ভুয়া, এগুলা বলে আর কি। কি ডায়মন্ড কিভাবে কাজ কাজ হবে, এটা হয়তো বা একটু গুজব দিচ্ছে। কাজ বেচা অসম্ভব, যদি কোনো ভালো দোকান থেকে কাজ বেচবে এটা বিশ্বাস করা যায় না। না, এটা এদের শত শত শোরুম না, পুরোটাই এরা হাজার হাজার কোটি গুজব কোটি টাকা ব্যবসা করছে। গুজব ছাড়া কিছু না, ওটা ফেসবুকে ছড়িয়েছে, সত্যি না। ওনাদের সাথে আওয়ামী লীগের ভালো লিঙ্ক ছিল, এই জন্য এই জন্য এই জন্য এটা সবকিছু। আপনারা কি করে বিশ্বাস করেন বুঝলাম না, একটা কোম্পানি প্রকাশ্যে কাছের ডায়মন্ড বেচে যাবে আর মানুষ এটা ছাগল দেখবে, বাংলাদেশের তারা টপ বুঝবে না? টপ ওয়ান ব্র্যান্ড ছিল, ডায়মন্ডের ব্র্যান্ড ছিল ডায়মন্ড ডায়মন্ড। হলো বিশ্বের সবচাইতে কঠিন বস্তু, ডায়মন্ড ভাঙা যায় না, কাজ তো একটু ছুঁড়ে মারলে ভেঙে যাবে সাথে সাথে। দাদা এই বাংলাদেশে সবই সম্ভব, ইভেলির মতো কোম্পানি নাই হয়ে গেল, তারপর ডেস্টিনি আসছিল, মানে আইওয়াস, কত কি যে চলছিল এখানে। লোভ, লোভকে পুঁজি করে, এরা আর কিছু না। লোভ, যদি মানুষ বেশি লোভী হয় তাহলে সে দেশে সব সম্ভব। যাই হোক, আমি ইয়ে বলছি, আজকে সব সাহিত্য থেকে ধরবো, সাহিত্য প্রভাব চাইতে পারো। মুখে মুখে বলি, আমি তো কাজ করছি, এবার ভোট টোট দিতে হবে। মুখে মুখে বলছি। প্রাগৈতিহাসিক কার লেখা? বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্প বলা হয় এটা। সময় শেষ দাদা। এই গল্পটা আমি একদম ছোটবেলায় পড়ি, পড়ে কিছু বুঝতে পারিনি, বরং বেশ ভয় পেয়েছিলাম পড়ে, যখন ওই বেশে ভিখারিটাকে মাথায় শিক ঢুকিয়ে হত্যা করা হয়, লাস্ট যে গল্পের শেষ অংশটুকু, এটা পড়ে আমি মারাত্মক ভয় পেয়েছিলাম। গল্পটার আমারও ভালো মনে নেই পুরোটা। প্রথমত ভিকু ছিল মানে মেইন ক্যারেক্টার, যে ছিল ডাকাত। এবং এই প্রাগৈতিহাসিক গল্পটা লেখা হয়েছে মানুষের আদিম রিপু নিয়ে। রিপু তো পর্যন্ত ষড়রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ এবং মাৎসর্য। এই এই রিপু গুলো আমরা দমন করতে পারি না, এজন্য মানুষের অনেক দোষ গুণ থাকে। এই আদিম রিপু নিয়েই লেখা মূলত এখানে। এখান থেকে মানে সেখান থেকেই মানে গল্পের নামকরণ করা হয়েছে প্রাগৈতিহাসিক, মানে প্রাগৈতিহাসিক যুগে মানুষের যেমন কিছু রিপু ছিল যেগুলো দমন করতে পারতো না, সেইগুলোই ভিকুর চরিত্রে ফুটে ওঠে। এবং একটু মানে বড়দেরই গল্প বলা যায়, মানে তার ভিতর একটু ইয়ে আছে, মানে আমি মুখে এখন বলতে চাচ্ছি না। মানে যেমন একদিকে নৃশংসতা আছে, তেমনি অন্যদিকে নারী বিষয়ক অনেকগুলো ব্যাপার আছে। মেইন গল্পটা কেন্দ্র করে নারী কেন্দ্রিক আর কি। যাই হোক, এই গল্পটা অন্যতম শ্রেষ্ঠ গল্প বলা হয় মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক। এবার দ্বিতীয় গল্প, দ্বিতীয় আর একটা মানে অন্যতম শ্রেষ্ঠ গল্প, নাম হলো টোপ। এই টোপ গল্পটা কার লেখা? এটা বাংলা সাহিত্যের একটা মানে হীরামানিক বলা যায়।
এবার তো কেউ লিখছে না। হ্যাঁ, ঠিক আছে, লিখুন লিখুন, আপনারা লিখুন। অন্যের কপি না করে একদম চিন্তা ভাবনা করে লিখুন। পড়া থাকলে অবশ্য সময় লাগে না। দাদা সময় শেষ। নারায়ণ গঙ্গোপাধ্যায়। হ্যাঁ ঠিক নারায়ণ আছে। গঙ্গোপাধ্যায়ের এই গল্পটা অন্যতম শ্রেষ্ঠ গল্প বলা হয় এই কারণে, এখানে মানবতার সবচাইতে পতন হয়েছে। মানে টোপটা ইউজ করা হয় একটা বাচ্চা ছেলেকে, বাঘের টোপ হিসাবে ইউজ করা হয়। তারপর রাজা বাহাদুর গুলি করে বাঘটাকে হত্যা করে, এবং যে টোপ হিসাবে যে ছেলে মানে ছোট বাচ্চাটাকে ইউজ করা হয়, তাকে আর ফিরিয়ে আনার কোনো উপায় ছিল না, কারণ সে জায়গাটা যেমন পড়ে গেল নাকি আর কি, যে জায়গাটা টোপ হিসাবে ইউজ করেছিল যেখানে, সেটা খাড়া পাহাড় ছিল, যেখানে সে পাহাড় বেয়ে ওঠানামা করা অসম্ভব ছিল, শুধু বাঘটাকে কপি কলের মাধ্যমে উঠিয়ে নেওয়া হয়, আর বাচ্চাটা চিরতরের জন্য মারা যায়, মানে হারিয়ে যায় আর কি। তো এই গল্পটা মানে মানবতার চরম অবমাননা করার একটা গল্প, যে মানবতা কোথায় নেমে গিয়েছে তার প্রকৃষ্ট উদাহরণ হলো টোপ। এটা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটা বিখ্যাত গল্প। Just দুটো গল্প বললাম। বিভূতিভূষণের গল্প পুঁই মাছাটাও দারুণ, মানে পুঁই মাছা গল্পটাকেও বলা যায় অন্যতম শ্রেষ্ঠ গল্প, ছোট গল্প হিসেবে। আর রবীন্দ্রনাথের প্রতিটা গল্পই অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্প, কারণ বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথই ছিলেন প্রথম যিনি ছোট গল্পকে বিশ্ব সাহিত্যের দরবারে প্রতিষ্ঠিত করেন। এর আগে আর কেউ এই দুঃসাহস দেখানোর সাহস পায়নি। একটা কথা আছে না, উনি একটা কবিতাও লিখেছিলেন ছোট গল্প নিয়ে। ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু সাইড অশ্রু জল। নাহি বর্ণনা ছটা ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে সঙ্গ করি মনে হবে শেষ হইয়া হইল না শেষ। ছোট গল্পটা এমনই যে মাঝখান থেকে শুরু হবে, যার কোনো শেষ নেই। মানুষের জীবনের ছোট ছোট টুকরো ঘটনা, ছোট ছোট ব্যথা বেদনা, এসবই গল্পের আকারে প্রকাশ পেলে সেটা ছোট গল্প। ছোট গল্প কখনো উপন্যাসের মতো হয় না, যার শুরু থাকে শেষ থাকে, এরকম হয় না। জীবনের যে কোনো একটা টুকরো ছবিটাই একটা ছোট গল্প, এটাই একটা সার্থক ছোট গল্প। এবার আমি আর একটা সাহিত্য থেকে আর একটা বলবো। বিদেশি সাহিত্য থেকে বলবো একটা। আমি আবার ক্লাস 9-10 পড়ার সময় একটা বই পড়েছিলাম, অনুবাদ করা, ট্রান্সলেটেড। বইটা পড়ে আমি একটা মাস একটা ঘোরের ভিতর ছিলাম। মানুষের জীবনে কত উৎসাহ থাকে, কিন্তু এই উৎসাহটা সারা জীবনের শেষ অবধি মানুষ মানে পুষে রাখে, কিন্তু কখনো পূরণ হয় না। মানে এত গভীর ভাবে আঘাত দিতে পারে এই উপন্যাসটা পড়লে, যে আপনারা কল্পনাও করতে পারেন। এবং এই রকম গল্প পৃথিবীতে একজন মাত্রই লিখে গেছে, যেটা পড়ে মানে এতটা ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম যে বলার মতো না। মানে এক্সপেকটেশনের একটা সীমা থাকে মানুষের, কিন্তু সারা জীবন সে এক্সপেকটেশন করে গিয়েছে, কিন্তু কখনো ফুলফিল হয়নি। বইটার নাম বলতে হবে এবং লেখককে বলতে হবে। এটা আমার পড়া জীবনের শ্রেষ্ঠ একটা বই, যেটা আসলে অদ্ভুত সুন্দর বলা যায়। আমাকে আজকে একটা জিনিস করে দিয়েছে। এটা কি এই চটপটি? চটপটি তো না, চটপটিতে মাংস কেন? হালিম। সময় শেষ। আজকে আমি বাংলাদেশের একটা খাবার খাচ্ছি, হালিম। দারুন দারুন। পুরস্কার তো দেবো। দারুন আছে, দারুন আছে। কি বলছো? কথা বলছো? গ্রেট এক্সপেকটেশনস, ওই যে একটা বই পড়েছিলাম ছোটবেলায়, গ্রেট এক্সপেকটেশন, চার্লস ডিকেন্সের। বইটা পড়ে আমি এক মাস ভালো করে ঘুমোতে পারতাম না এরকম। পড়ে দেখো, খুব দারুণ বই। আচ্ছা হাফিজ ভাই, হ্যাঁ, ওই না পড়তে না সাব্বির পড়লে জীবনে রাশিদ তুমি নিয়ে একটা জিনিস মিস করে ওনার যাবে। ওখানে ভুল আছে একটু, বুঝছেন?
ওনার চার্জ বানান দেখেন, ও চার্লসের লিখছে। শ্যাম সুন্দরের চার্লস বানানটা ঠিক আছে, আবারও এক্সপেকটেশনে একটু ঝামেলা আছে। শ্যাম সুন্দরটাই নিলাম তাহলে। আচ্ছা আমি একটু খাচ্ছিলাম তো খেয়াল করিনি কে লিখেছে। দাদা ওই প্রথমে একজন লিখেছে, ওই মানে ওটা স্পেলিং মিস্টেক ওর ধরে না, সার্চ সার্চ লাগতেছে সার্চ হ্যাঁ হল সার্চ হল হয়ে গেছে, চার্লসের হয়ে সমস্যা গেছে, নেই। হ্যাঁ হ্যাঁ। থাক থাক ওটা ওই নিব ছোট ধরে। মিস্টেকের কোনো ব্যাপার না। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওনাকে নিই, ঠিক আছে। আমি সবচেয়ে বিদেশি সাহিত্য সবচেয়ে বেশি পড়েছি হেনরি রাইটার হ্যাগার্ডের, 58টা বই পড়েছি। প্রত্যেকটা বই অসাধারণ। তিনটে হয়েছে নাকি? তিনটা। ঠিক আছে আর একটা বা দুটো বলবো। বাংলাদেশের সাহিত্য নিয়ে একটু ধরি। বাংলাদেশের এক স্বনামধন্য কবি যিনি তার একমাত্র পুত্রের মৃত্যুতে একটা কবিতা লিখেছিলেন। কবিতাটা কি যেন কবিতাটার নাম ছিল, ছবি না কি যেন এরকম কি জাতীয় যেন। না না বাংলাদেশের কবি না, কাজী নজরুল ইসলাম বাংলাদেশের কবি কে বলেছে? ফুবিয়া কামাল তার স্বামীর মৃত্যুতে লিখেছিলেন। কবির নাম মনে আছে আমার, কিন্তু কবিতাটার নাম মনে করতে পারছি না। কবি ছিলেন শামসুর রহমান। এটা বাদ দিতে হবে, এটা মনে করতে পারছি না। শামসুর রহমানের ছোট ছেলে পাহাড়তলি চট্টগ্রাম ডুবে মারা যায় জলে, তখন উনি ওনাকে নিয়ে একটা কবিতা লেখেন। কবিতাটা আমি পড়েছিলাম, কিন্তু অনেকদিন আসলে কবিতা টবিতা না পড়ার জন্য মনে পড়ে থাকে না। আচ্ছা তাহলে দেখি একটু চিন্তা করে দেখি আর একটা দেওয়া যায় না। কাজী নজরুল ইসলাম কখনোই বাংলাদেশি কবি না। জন্ম, বিয়ে এবং জীবনের অধিকাংশ সময় ইন্ডিয়ায় কাটিয়েছেন না। জোর করে বাংলাদেশ বললে তো হবে না। মনে পড়েছে। কোন কবির অল্প বয়সের কবিতা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়? কবি এবং কবিতার নাম বলতে হবে। উনি আমার নিজেই চিন্তা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং নিচু ক্লাসে পড়তেন, তখন ওনার কবিতাটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকার অন্তর্ভুক্ত করা। ইনি আছেন কবি জসিমউদ্দিন, বাংলাদেশি কবি, এবং তার কবিতার নাম হলো কবর। একটা দীর্ঘ কবিতা, যেটা একটা অসাধারণ কবিতা আসলে। বাংলা সাহিত্যের একটা মানে এখানে অনেকগুলো আঞ্চলিক শব্দ ইউজ করেছেন, যে শব্দগুলো মানে আঞ্চলিক শব্দগুলো এমন ভাবে যত্ন করে ঢুকিয়েছেন যে কবিতাটা পড়ে কখনো আঞ্চলিক কবি মনে হবে না, কিন্তু প্রচুর আঞ্চলিক শব্দ আছে সেখানে। বাংলাদেশের কোন একটা জায়গার আঞ্চলিক শব্দ আছে। আর ওনার বিখ্যাত
কাব্যগ্রন্থ হলো নকশিকাঁথার মাঠ। এটা একটা বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নকশিকাঁথার মাঠ রচনা করা হয়। শোনাই। দাদা এখানে মানে উত্তর দিছে প্রথম হচ্ছে একজন শুধু জসিমউদ্দিন লিখছে। হবে হবে হবে? মনে কবর নিশ্চয়ই জানেন। হ্যাঁ হ্যাঁ, উনি পরবর্তীতে আবার লিখছে মানে কবর জসিমউদ্দিন দুইটাই লিখছে উনি পরবর্তীতে আবার। ওনার আগে কেউ লেখেননি তো? না না না, ওনার আগে কেউ লেখেনি দাদা। ঠিক আছে, উইনার। ঠিক আছে। চারটা হয়ে গেছে দাদা। হ্যাঁ ঠিক আছে, তাহলে আরেকটা দেবো নাকি থাকবে আজকে? আমি একটু খাচ্ছি তো। দাদা থাক। ঠিক আছে, আমাদের ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ দাদা। আমাদের সেগমেন্টে বাড়তি এন্টারটেইন যোগ করার জন্য, এবং আমি মনে করি যারা কুইজ খেললেন তারা বেশ খুশি হয়েছেন এবং জিলাপি খাওয়ার পয়সা পেয়ে গিয়েছেন। সো কাম টু দ্য মেইন পয়েন্ট। এখন অ্যানাউন্স করার চেষ্টা করব হচ্ছে সুপার অ্যাক্টিভ লিস্ট, যার হোল ক্রেডিট হচ্ছে আমাদের সকলের প্রিয় এক্সিকিউটিভ অ্যাডমিন উইংক্লেস দাদা। টায়ার 1-এ আছেন তানহা 001, বিজয় 1, সাইমা আক্তার, মহিন আহমেদ, জনি প্রিন্স, মোস্তাফিজুর 001, তানজিমা, সেলিনা 75, মনিরা 999, ইশরাত মিম, এনে রকি 71, রঙিন, জামাল 7, শামসুন নাহার, টিএস অনিয়া, পলাশ 123, ফাতেমা 001। আপনারা আছেন টায়ার 1-এ। টায়ার 2-তে আছেন এজিএস আজিম, রায়হান 111, তিতাস, তানিয়া 69, হৃদয় X2, স্বপন 700, রাহমান উদ্দিশা, বিডিও ম্যান, তহিদা, শিমুল আক্তার, গ্রিন 015, মাহফুজুর নীলা, মাকসুদা কাউসার, অঙ্কন, বিপ্লব 89 এবং কিবরিয়া 001। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার 2-তে। এবার টায়ার 3-তে আছেন হীরামণি, লিমন 88, আলিফ 111, সুমন 09, মারিয়া 47, ইমন 42, নাজমুল 01, নেভলু 123, পারুল 19 এবং মোহাম্মদ 786। কংগ্রাচুলেশন, আপনারা আছেন হচ্ছে টায়ার 3-তে। সো বন্ধুরা, এই ছিল বিষয়। আর এবার যাব হচ্ছে গানে, একদম ফাইনাল রাউন্ডে, মানে ফাইনাল যে সেগমেন্টটা থাকে সেখানে। আশা করা যায় আমরা এন্টারটেইনমেন্ট পর্বে বেশ ভালোই মজা করব। একটা কথা একটু বলে দিই মাঝখানে। জি দাদা। ওর গান, কুইজ টুইজ এগুলো আমরা একটা বট বানিয়ে ফেলেছি অলরেডি, 80% কাজ শেষ। আরিফ ভাই বানাচ্ছেন। ওই পুশ টিপস দেবো এখানে বট দিয়ে। বাহ, হয়তো নেক্সট উইক বা তারপরের উইক থেকে চালু হবে। জি দাদা। তো প্রথমত ডাকছি